নিলয়ের চোখ থেকে চশমাও খুলে যায়। চশমাটা তুলে গেঞ্জির কাপড়ে মুছে নিয়ে চোখে পরে নিল। হঠাৎ শুনতে পায়, ওই ছেলে বলটা দাও। নিলয়ের সামনে তাকায়। একটা জার্সি পরা ছেলে দূর থেকে ফুটবল দেবার জন্য নিলয়কে ডাকে। নিলয় ঘুরে তাকিয়ে দেখে বলটা কিছুটা দূরে আছে। নিলয় উঠে বলটা এগিয়ে দেয়। ছেলেটা বল নিয়ে মাঠে চলে যায়। কিছু সময় পর ছেলেটা এগিয়ে আসে নিলয়ের দিকে। নিলয়কে বলে, তোমাকে আজ মাস খানিক দেখি এখানে এসে বসে আমাদের ফুটবল খেলা দেখো। তুমি কি ভার্সিটির নতুন? হ্যাঁ ভাই, আমি নতুন ভর্তি হয়েছি। ও, আমি রাকিব। এই ভার্সিটিতে ভর্তি হলে কেন? এটা খারাপ ভার্সিটি। এখানে খালি আন্দোলন, মেসে থাকা নিয়ে মারামারি, রাজনীতি বেশি চলে। ভার্সিটির পড়াশোনা থেকে এসব প্রমোট করে বেশি। তবে এখানে আগে দুটো জিনিস বেশি হতো, পড়াশোনা আর স্পোর্ট। ফুটবল এই ভার্সিটির ঐতিহ্য। আসলে আমি জানি না কেন ভর্তি হয়েছি, তবে খেলা দেখতে ভালো লাগে বলে রোজ এখানে এসে খেলা দেখি। ফুটবল খেলতে পারো? আমাদের অপোনেন্ট হলো এখানকার এমপির ছেলেপেলেরা। পড়াশোনা তো করে না, এখানে এসে অনেক কিছু করে বেড়ায়। মানে নামে স্টুডেন্ট, অথচ বছরের পর বছর ফেল করে এখানে পরিবেশ খারাপ করে ফেলেছে। ও আচ্ছা। নিলয় সেখান থেকে চলে আসে। আজ দেরি হয়ে গেছে ভার্সিটি থেকে বের হতে। নিলয় যখন বের হবে ঠিক তখনই একটা মেয়ে দৌড়ে ভার্সিটিতে প্রবেশ করে। মেয়েটা পড়বে না সোজা এসে নিলয়ের উপরে ধাক্কা খায়। দুজনেই পড়ে যায় সেখানে। নিলয় কিছুটা থতমত খেয়ে মেয়েটাকে বলে, আপনি কি কানা? এইভাবে এসে দৌড়ে আমার উপরে পড়লেন কেন? মেয়েটা নিলয়ের প্রশ্নের উত্তর দেয় না। সে নিলয়ের দিকে তাকিয়ে জোরে কেঁদে ওঠে। আশেপাশে স্টুডেন্টগুলো ওদের দিকে তাকায়। নিলয় ঘাবড়ে যায়। সে কি কিছু করলো? মেয়েটা যদি কাঁদতে কাঁদতে বলে সামনে থাকা নিলয় ছেলেটা ওরে বাজে টাচ করছে, তখন কি হবে? নিলয় ভয় নিয়ে বলে, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? দেখুন, আপনি এসে ধাক্কা দিয়ে আমার উপরে এসে পড়েছেন। আমি কিন্তু কিছু করিনি। আপনি কাঁদবেন না দয়া করে। কি হয়েছে? সবাই দেখছে। প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। পুলিশের কাছে যেতে দেয়নি ওরা, আমাকে বাঁচান প্লিজ। কি বলছেন আপনি? আমি কিভাবে বাঁচাবো? কে আপনি? আমাকে বাঁচান দয়া করে, ওরা আমাকে মেরে ফেলবে। এসে দাঁড়ায়। নিলয় বুঝতে পারে না কি বলবে। নিলয় দেখতে পায় সামনে দরজা দিয়ে 5 জন ছেলে দৌড়ে আসছে, হাতে বিরাট বড় চাপাতি ছুরি। নিলয় ভয় পায়। ছেলেগুলো নিলয়ের সামনে এসে দাঁড়ায়। ওর ভিতরে থাকা আকাশ নামের ছেলেটা বলে, সামনে আয়, তোকে বলেছিলাম পুলিশের কাছে যাবি না, তবুও তুই পুলিশের কাছে যাচ্ছিস। তোকে আজ কুপিয়ে মেরে ফেলবো। তোমরা অনেক খারাপ। আমার 12 বছরের ছোট বোনকে তোমরা 5 জন মিলে গণধর্ষণ করেছো। আমাকেও তোমরা মেরে ফেলতে চেয়েছো। আমি তোমাদের সবাইকে পুলিশে দেব। মেয়েটার কথা শুনে সবাই চমকে যায়, কিন্তু কেউ কাছে আসার সাহস পায় না। কারণ আকাশ হলো এমপির ছেলে। আকাশই সবসময় ঝামেলা করে বেড়ায়। এবার ঝামেলাটা অনেক বেশি বড় হয়েছে। আকাশ রেগে বলে, সালি, তোকে বারণ করলাম সবার সামনে বলবি না। তুই কথা শুনিস নি। আসলে তোর বোনকে নয়, তোকে ধর্ষণ করার দরকার ছিল, তাহলে আজকে এমনটা হতো না। আমার বোনকে হাসপাতালে অবধিও নিতে দাওনি। আমাকে মারলে তোমাদের শাস্তি একদিন হবেই। ওই ছেলে সামনে থেকে সরে যা, না হলে তোকেই আগে মারবো। নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল আকাশ। নিলয় এতক্ষণে ভয় পেয়েছিল, কিন্তু মেয়েটার কথা শুনে নিলয়ের মাথাটা রাগে কেমন ঝিমঝিম শুরু করে। নিলয় মেয়েটাকে বলে, আপনাকে চিনি না, তবে আমি কথা দিচ্ছি আপনার বোনকে হাসপাতালে নিয়ে যাব। আপনি থানাতে যেয়ে ওদের নামে কেস করে আসবেন। বুঝতে পেরেছি, তোর মরার ইচ্ছা হয়েছে। আমাদের নামে পুলিশের কাছে কেস করেছিস। পুলিশ সেই কেস কখনো গ্রহণ করবে না। চিনিস না আমি কে? আমি আকাশ পুরো কথাটা শেষ করতে পারে না। নিলয় এগিয়ে এসে আকাশের পেটে জোরে একটা ঘুষি দেয়। আকাশ এক হাত পিছিয়ে এসে বমি করে দেয়, তারপর মাটিতে ধপ করে পড়ে যায়। সবাই হাঁ করে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় তার কাঁধ থেকে ব্যাগটা খুলল, মেয়েটার হাতে দেয় ব্যাগটা। আরেকটা ছেলে এগিয়ে আসে নিলয়ের দিকে। নিলয় তাকে জোরে একটা লাথি দেয়। ছেলেটা দূরে গিয়ে পড়ে। বাকিরা ভয় পেয়ে ওদের দুজনকে নিয়ে ভার্সিটি থেকে চলে যায়।
নিলয় সহ বাকি স্টুডেন্টরা মেয়েটার কাছে আসে। নিলয় বলে, কি হয়েছে বলুন তো? মেয়েটা কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সে। মেয়েটা বলে, আমার নাম তানিয়া, আমার বোনের নাম তিয়া, আমরা দুই বোন। আমার মা ফারান নামের ছেলেটার বাড়িতে কাজ করে। ছেলেটা আকাশের বন্ধু। ওদের দুজনকে আপনি মেরেছেন। আমার ছোট বোন রোজ আমার মায়ের সাথে দেখা করতে যেত। গতকাল রাতে আমার মায়ের শরীর খারাপ হয়। আমি তখন বাড়িতে ছিলাম না। টিউশন থেকে ফিরতে লেট হয়। আমার ছোট বোন যায় মায়ের কাছে। সে প্রায়ই যেত। গতদিন বৃষ্টি হচ্ছিল। আমার বোন যখন আমার মায়ের বাকি কাজগুলো করে বাড়িতে ফিরবে, তখনই অনেক বৃষ্টি। একটা গাড়ি আসে বাড়িতে। গাড়ির ভিতরে ওরা 5 জন ছিল। বাড়িতে ঢোকে না ওরা। গাড়ির ভিতরে ওরা সবাই ড্রাঙ্কস নিতে থাকে। আমার ছোট বোন বারান্দায় এসে দাঁড়ায়। মা তখন ওকে বলে, বৃষ্টির ভেতর যেতে পারবি না, থাক এখানে। আমার বোন বলে, 5 মিনিটের রাস্তা, গরম পড়েছে, ভিজলে কিছু হবে না। যাই মা, আপু একা থাকবে বাড়িতে। আপুর এক্সাম ছিল, তাছাড়া এক্সামের পর টিউশন করিয়ে ফিরবে। বাড়িতে আসতে লেট হবে তার। তখন সন্ধ্যা হয়ে গেছে। আমার বোন বের হয়, সে ভিজে যায়। আমার বোন যখন চলে আসবে, এমন সময় গাড়ির ভিতর থেকে ফারহান ডাক দেয় আমার বোনকে। আমার বোন তাই ফারহানকে সে চিনে। টিয়া, কোথায় যাচ্ছিস ভিজতে ভিজতে? বাড়ি যাচ্ছি ভাইয়া, মা অসুস্থ ছিল তাই এসেছিলাম। তোর বোন কোথায়? আপুর পরীক্ষা ছিল, আসতে পারেনি। ভিজে ভিজে না যেয়ে গাড়ির ভিতরে আয়। কিছু সময় বসে থেকে বৃষ্টি কমলে তারপর যাস। না, যেতে পারবো আমি। আরে আয় তো। ফারহান আমার বোনের হাত টেনে গাড়ির ভিতরে তোলে। তারপর সে দেখতে পায় গাড়ির ভিতরে আরো ছেলেরা বসে আছে। ক্লাস 5-এ পড়ে আমার বোন, সবে ওড়না পড়তে শুরু করেছে। ওরা গাড়ির ভিতরে মিউজিক ছেড়ে দেয়, ভলিউম বাড়িয়ে গাড়ির দরজা আটকে দেয়। আমার মা সবটা দেখে, বাইরে আসে অসুস্থ শরীর নিয়ে। আকাশ নেমে আমার মায়ের মাথায় জোরে আঘাত করে। মা মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সে ভিতরে আসে, টিয়ার মুখ ওড়না দিয়ে বেঁধে দেয়। তারপর ওর গা থেকে সব কাপড় খুলে ফেলে। ওরা নেশায় বুঁদ হয়েছিল। আরে খেতে ইচ্ছে করছে, এসব জিনিস খেতে হয়, না হলে উপরওয়ালা মাফ করবে না। এটা আমাদের হক। শালা, তোর জন্য কাজের মহিলার মেয়েকেও নিয়ে মজা করতে চলেছি। যদি কেউ জানতে পারে কি হবে ভেবেছিস? মাম্মা, আমাকে চিনো না? থানা, পুলিশ, ভার্সিটির মাঠ সব একা সামলে নিয়ে চলি। এসব মাল খেতে এসে যদি ঝামেলাতে পড়তে হয় তাহলে কি বাল ছিললাম। শুরু করিস না কেন? তুই তাহলে আগে শুরু কর ফারহান, আরো জোরে হিন্দি গান ছাড়। ধুর হিজড়া, যা ভাগ। তানিয়ার কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এমন একটা কাজ করতে পারে মানুষ? এদের সবারই সম্মুখে ফাঁসি হওয়া উচিত, কিন্তু কিছুই করার নেই। ওদের দল ক্ষমতাতে, ওদের পাওয়ার এখন, টাকাও আছে। যে কোনোভাবে ওরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারে। নিলয় তানিয়ার হাত ধরে বলে, চিন্তা করবেন না, আমার সাথে চলেন। আপনার বোনকে আমি হাসপাতালে নেবার ব্যবস্থা করছি। ফারহানের বাড়ির ঠিকানা দিন। নিলয় ভিড় ঠেলে বাহিরে আসে। তানিয়ার থেকে ঠিকানা নিয়ে ওর টিমমেটদের ফোন করে। হ্যাঁ নিলয়, বলো। মিশনের প্রথম দিন, অথচ আজকে একটা ঘটনা ঘটেছে। আমাদের কাজ সহজ হয়ে গেছে। আমরা এবার পুরোপুরি মিশনে সরাসরি অংশ নিতে পারবো। আগে তো ছদ্মবেশে এসেছিলাম, তবে হ্যাঁ সাকিব, তুমি নিজেই দায়িত্ব নিবা। বাকি আমরা 9 জন ছদ্মবেশে থাকবো। একটা ঠিকানা দিচ্ছি, জলদি চলে যাও। সেখানে 12 বছরের এক মেয়েকে 5 বার গণধর্ষণ করা হয়েছে। তাকে উদ্ধার করবে, আর যে বাধা দিবে তাকে লাঠি দিয়ে পিটাতে থাকবে, তা সে যেই হোক। ঠিক আছে। মনে রাখবে, এই মিশনের শর্ত হলো আমরা যা খুশি করতে পারবো, তবে সেটা লিমিটের ভিতরে থেকে। সো গো ফার্স্ট অ্যান্ড টেক অ্যাকশন। মেয়েটাকে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। দরকার হলে ডাক্তারকে তুলে নিয়ে যাও সেখানে। ইমার্জেন্সি কেস কিন্তু। ইয়েস নিলয়, আই এম গোয়িং নাও। নিলয়ের কথা শুনে সাকিব ফোন কেটে দেয়। কিছু ফোর্স নিয়ে সাকিব 5 মিনিটের ভিতরে এক গাড়ি সেনাবাহিনী নিয়ে হাজির হয় ফারহানের বাড়িতে। ওদিকে নিলয় বলে, বন্ধুগণ, আমাদের এই শাস্তির বিচার চাই। যে কেউ এভাবে অন্যায় করে পার পাবে না। চলেন আমরাও যাই ওদের বাড়িতে।
নিলয়ের কথা শুনে কেউ এগিয়ে আসে না, তবে রাকিব আসে। রাকিব, নিলয় আর তানিয়া তিনজন একসাথে আসে ফারিনের বাড়িতে। সাকিবও এসেছে ফোর্স নিয়ে। সেনাবাহিনীকে ফারিনের বাড়ির দারোয়ান ঢুকতে দেয় না, কারণ এটা মেয়েদের বাড়ি। কিন্তু সেনাবাহিনী গ্যাস বোম ছুড়ে জায়গা ফাঁকা করে। তারপর বাড়ির গেট ভেঙে ভিতরে আসে। ভিতরে এসে দেখতে পায় একটা গাড়ি, আর গাড়িতে ঘিরে আছে কয়েকজন মানুষ। সাকিব এগিয়ে যায়, কাজের মহিলাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে পাওয়া যায় না। মেয়রের স্ত্রী শাহিনা বেগম বলে, আপনারা কি ডাকাত? হ্যাঁ, এভাবে গেট ভেঙে ভিতরে আসছেন কেন? কি সমস্যা? মানুষজন দেখছে তো নাকি? আমাদের কাছে খবর আছে এখানে তিয়া নামের 12 বছরের একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। এই গাড়ির ভিতরে মেয়েটাকে ধর্ষণ করেছে। সরুন সামনে থেকে। আপনারা কি মালটাল খান? হ্যাঁ, বলা নেই কওয়া নেই এইভাবে এসেছেন, আর আপনি ভুলভাল খবর নিয়ে আসছেন। মাইক্রো আমার ছেলের, সে তো বাড়িতেই নেই। সরেন, গাড়ি দেখতে দেন। সাকিবরা এগিয়ে যায় সেদিকে। তারপর গাড়ির কাছে এসে দেখে গাড়ি একদম ঠিকঠাক, সেখানে কিছুই নেই। 3-4 জন সব কিছু ঠিকঠাক মতো খুঁজেও কোনো কিছুই পাওয়া যায়নি। তবে কি ভুল ইনফরমেশন ছিল? নিলয় তো কখনো ভুল ইনফরমেশন দিবে না। এমন সময় তানিয়ারা ভিতরে প্রবেশ করে, কাঁদতে কাঁদতে দৌড়ে আসে সেদিকে। নিলয় মিডিয়ার লোকদেরও ফোন করে ডেকে এনেছে। তানিয়াকে ভিডিও করছে সবাই। সে কাঁদতে কাঁদতে গাড়ির কাছে আসে। আমার বোন কোথায়? আমার মা কোথায়? দেখ সেমরি, ফালতু কথা বন্ধ কর। তুই এদের নিয়ে এসেছিস তাই না? সাংবাদিক ডেকেছিস তুই, কিন্তু এসব মিথ্যা কেন রটাচ্ছিস? মিথ্যা? আমি নিজে চোখে দেখেছি। আমার মা পড়েছিল ওখানে, ওর মাথায় রক্ত লেগেছিল। আমার বোনকে গাড়ির ভিতরে ছিল, সে এতক্ষণে হয়তো মারাও গেছে। আমার বোন কোথায়? গাড়ির ভিতরে সে ছিল, আমার বোনকে ধর্ষণ করেছে। আমি নিজে চোখে দেখেছি। আমার বোনকে আর মাকে তোরা সরিয়েছিস। ফালতু কথা বন্ধ কর। তোর মা আজ 2 দিন হলো কাজেই আসেনি। দেখ কোথায় গিয়েছে। আমার ছেলেকে ফাঁসাবি না। তোর ছেলে নয় শুধু, আকাশ আছে, এমপির ছেলে, বাকিরা চেয়ারম্যান ছাত্রনেতার ছেলে। ওরা 5 জন আমার বোনকে ধর্ষণ করেছে। আমার বোন কোথায়? চুপ কর, একটা বাজে কথা বলবি না, না হলে মেরে তোর গাল বাঁকা করে দেব। চুপ করুন আপনি। সে মিথ্যে কেন বলবে? কত বছর ধরে কাজ করছে আপনার মা? 5 বছরের বেশি। শুনুন মিস শাহিনা, তার মা 5 বছর ধরে কাজ করছে। সে এতদিন অভিযোগ করেনি, তাহলে আজকে কেন করলো? স্যার দেখুন, সিটের উপরটা ভেজা, হয়তো রক্তের দাগ ছিল, সেটা মোছার জন্য ভিজাতে হয়েছে। আর দেখুন, গাড়ির দরজায় দাগ পড়ে আছে, মনে হচ্ছে নখের দাগ। হয়তো মেয়েটার পায়ের নখ গাড়ির দরজায় লাগছিল, প্রমাণ তো পাওয়া যাচ্ছে। নিলয় সবার ভিতর থেকে কথাটা বলে। নিলয়ের কথা শুনে সবাই ঘুরে নিলয়ের দিকে তাকায়। নিলয়ের দৃষ্টিতে ছোট ছোট জিনিস এড়ায়নি। সাকিব নিলয়ের দিকে তাকায়। ইশারায় নিলয় বলে, শাহিনাকে পিটাও। সাকিব মহিলা অফিসারের দিকে তাকালো। মহিলা অফিসার হাতে লাঠি নিয়ে এগিয়ে আসে শাহিনার দিকে। শাহিনা বলে, দেখুন, আপনারা বেশি বাড়াবাড়ি করছেন। রাস্তার কোনো ছেলের কথা শুনে আপনারা অ্যাকশন নিতে পারেন না। আমার গায়ে হাত দিবেন না। আমার হাজবেন্ড কিন্তু মেয়র, ভালো হবে না বলে দিচ্ছি। মারিয়া, অ্যাকশন! সাকিবের অর্ডার পেয়ে মারিয়া নামের অফিসার গায়ের সব জোর দিয়ে শাহিনাকে বেধড়কভাবে পেটাতে শুরু করে। 2-3 মিনিট মার খাবার পর শাহিনা থামতে বলে। ব্যথায় চিৎকার করতে করতে বলে, তানিয়ার মা রুমে আটকানো আছে। টিয়া মরবে বলে আমি তাকে হাসপাতালে পাঠিয়েছি, অন্তত যেন সে বেঁচে থাকে, কোনো সমস্যা না হয়। ওদের মাকে ভয় দেখিয়েছি যেন কিছু স্বীকার না করে। আমাকে আর মারবেন না, আমাকে ছেড়ে দেন। এমন সময় পুলিশ আসে সেখানে, কিন্তু যেখানে সেনাবাহিনী উপস্থিত আর সেটা তারা নিজ থেকে চেষ্টা দেখছে, সেখানে পুলিশ এসে কী করবে? সাকিব সাফ জানিয়ে দেয়, কেসটা সেনাবাহিনী দেখবে, পুলিশের কাছে যাবে না। পুলিশ যেন নাক না গলায়। পুলিশ আর কিছু বলেনি। তানিয়ার মাকে উদ্ধার করা হয়। তানিয়ার মা সব কিছু সত্য বলে। সেখান থেকে তিয়াকে খুঁজে বের করা হয়। সে হাসপাতালে, মরমর অবস্থা। 12 বছরের এক মেয়েকে 5 জন মিলে গণধর্ষণ করা হয়েছে। খবরটা এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এমপি মাসুদ দাঁড়িয়ে আছে, সামনে আকাশ, ফারহান, নয়ন, সুজন, নাজিম দাঁড়িয়ে আছে।
মাসুদ এসে আকাশের গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিল। আকাশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মাসুদ চিৎকার করে বলে, তোরা কি পাগল? কি করছিস তোরা? আচ্ছা, মেয়েকে দর্শন করছিস? তোদের অনুভূতি এত জঘন্য কেন? দর্শন করার কি দরকার তোদের? পাঠিয়ে দিবি, সুন্দরী বান্ধবী আসবে, তাদের নিয়ে ফুর্তি করবি, অথচ তোরা ক্লাস 5-এ পড়া বাচ্চা মেয়ের সাথে। সি! সরি বাবা, আসলে সেদিন নেশাতে ছিলাম, ড্রিঙ্ক করেছিলাম, আবার নিয়েছিলাম, বৃষ্টিও হচ্ছিল আমাদের চোখের সামনে দিয়ে। তখন মেয়েটা ভিজতে ভিজতে যাচ্ছিল, গা থেকে ওড়না সরে যায়, মাথা আর কাজ করেনি। ফারহানকে বলেছিলাম মেয়েটাকে ডাকতে, সে ডাকে মেয়েটাকে গাড়ির ভেতরে নিয়ে আমরা সবাই একটা নেশার মধ্যে পড়ে কাজটা করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, আমরা খুব বেশি জোরে কিছু করিনি, খুব নর্মাল ছিল। কিন্তু মেয়েটা বেশিই নড়ছিল, তাই মাঝে মাঝে গলা টিপে ধরেছিলাম। আমাদেরকে বাঁচাও বাবা। আকাশের কথা শুনে মাসুদ আরও দুটো চড় দেয় ওদের সবার গালে। তারপর উনি চেয়ারে গিয়ে বসে। ঘটনা এখন উত্তাল, কারণ এমপি, মেয়র, চেয়ারম্যানের ছেলেরা এই কাজটা করেছে। সেজন্য ঘটনা এখন অনেক বেশি দূর ছড়িয়ে যাচ্ছে। মাসুদ কল দেয় পুলিশ অফিসারকে। আকাশদেরকে বাড়ি থেকে বের করে দেয়, পুলিশের হেফাজতে তুলে দেয় মাসুদ ওদের। কারণ মাসুদ জানে যদি জনগণ ওদেরকে খুঁজে পায় তাহলে গণধোলাই খাবে, আর সেখানেই ওরা মরবে। আকাশদের যদি পুলিশের কাছে রাখা হয় তবে মাসুদ যে কোনো সময় ওদেরকে ছাড়িয়ে নিতে পারবে। পুলিশ অফিসার যখন আকাশদের নিয়ে বাইরে বের হয় তখন সাংবাদিক এসে পুলিশদের ঘিরে ধরে। দেখুন, ধর্ষণকারী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, তাই এমপির ছেলে বলে তাকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে আমরা বাড়ি থেকে আটক করেছি, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। পুলিশ ওদেরকে নিয়ে চলে যায় থানায়। মাসুদ তার লোকদের ফোন করে, তার মান মিজান। চিন্তা নেই স্যার, আমি সব দেখেছি। সেনাবাহিনী কোথা থেকে খবর পেল? সেনাবাহিনী কিন্তু সহজে পিছু ছাড়বে না। বুঝতে পেরেছি স্যার, পুলিশ ঘুষ নিলেও নিতে পারে, কিন্তু সেনাবাহিনী দেশের জন্য নিজের জীবনও দিতে পারে, তাই একটু সাবধান। আমি বাকিটা দেখব। মিজান ফোন কেটে দেয়। তানিয়া মেয়েটা হঠাৎ ভার্সিটিতে আসে পালিয়ে। তারপর সেখানে ঝামেলা হয়। কার সাথে ওদের ঝামেলা হয়েছিল মিজান সেটার খোঁজ নিতে ভার্সিটিতে আসে। কেটে যায় 1 সপ্তাহ। নিলয় ভার্সিটিতে এসেছে। সে হেঁটে যাচ্ছে সামনের দিকে। হঠাৎ 3টে বাইক আসে ভার্সিটিতে। কালো রঙের বাইক, মাথায় কালো হেলমেট পরা সবার, মোট 5 জন। ওরা সোজা এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় থেমে যায়। ওরা বাইক থেকে নামে, মাথা থেকে হেলমেট খুলে নিলয়ের দিকে এগিয়ে আসে। নিলয় অবাক হয়, কারণ এরা আকাশদের দেখে নিলয় বুঝতে পারে না এরা কিভাবে এত দ্রুত বাহিরে বের হয়ে আসলো। নিলয় বুঝে ফেলেছে সবই টাকার খেলা। কিরে মামা, তোদের মনে আছে সেই আমাদের ঘুষি মেরেছিল? এখনো পেটে ব্যথা করে। থানার ভিতর থেকে এই সালার কথাই বেশি মনে পড়ছে। এটাকে তো আমাদের আদর করার দরকার, তাই না? কিরে, ভার্সিটিতে তুই কেন বেড়াতে এসেছিস? না, আমি ইউনিভার্সিটির নতুন স্টুডেন্ট, 4th ইয়ার। আমরা লাস্ট ইয়ার। তুই যে আমাকে মেরেছিলিস, তোর হাত এত শক্ত কেন? তোকে দেখে কিন্তু মনে হয় না তোর গায়ে এত জোর আছে। হ্যাংলা, পাতলা, গরম, স্মার্টও দেখতে নয়, কিন্তু জোর তো বহুত আছে গায়ে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। মা, সবাই শোন। আকাশ জোরে ডাক দেয় বাকি স্টুডেন্টদের। ওরা কয়েকদিন শান্তিতে ছিল, কিন্তু আবার আকাশ ভার্সিটিতে এসেছে। নিলয়ের শার্ট টেনে খুলে দেয়। অপমান করার জন্য নিলয়ের শার্ট টেনে খুলতেই ওরা অবাক হয়, কারণ নিলয়ের বডিটা পুরো 6 প্যাক, কোনো লোম নেই গায়ে। আকাশও বাকিরা হা হয়ে যায়। উপর থেকে দেখলে নিলয় যেন খ্যাত হেংলা মার্কা ছেলে। আকাশ বলে, কি ব্যাপার, তোর শরীরে এমন অবস্থা কেন? না না, তোর কাহিনী ভালো লাগছে না। ভাই, ও নতুন, ওকে ছেড়ে দেন। পিছন থেকে রাকিব কথাটা বলে। রাকিবের দিকে তাকায় ওরা সবাই। আকাশ হেসে বলে, আচ্ছা ছেড়ে দিলাম, যা নিয়ে যা। তবে আমাকে তো চিনিস, কি করতে পারি জানিস তো। সময় হোক বুঝতে পারবি তোরা। আকাশেরা চলে যায়। নিলয় সেখান থেকে চলে আসে দূরে। ফোন বের করে, সাকিবকে ফোন দেয়। সাকিব রিসিভ করে ফোন। আকাশ এত দ্রুত থানা থেকে বের হলো কিভাবে? জানি না, হয়তো টাকা দিয়ে। পুলিশদের উপরে নজর রাখো,
আর ওই ছেলেগুলোর উপরে নজর রাখো। নজর তো ছিলই। ওরা সবাই উন্নত মানের ড্রাগস সেবন করে, কেনাবেচাও করে থাকে, আর বিদেশি নারীদেরকে নিয়ে আড্ডা দেয়। ও, তার মানে আমাদের মিশন ক্লিয়ার। ড্রাগস বিজনেস যারা করে ওদেরকে ধরতে হবে, কিন্তু নারী পাচার, এই বিদেশি নারীরা কোথা থেকে আসছে? এয়ারপোর্ট থেকে নাকি অন্য কোনো বর্ডার থেকে? এয়ারপোর্ট থেকে আসছে না, বর্ডার ক্রস করা হচ্ছে, ইন্ডিয়া থেকেই আসছে। এগুলো কি আকাশ করছে নাকি আরও কেউ আছে সাথে? খোঁজ নিতে হবে। নিলয় ফোন কেটে দেয়। নিলয় মনে করে ওদের মিশনের কাজটা কি ছিল। সেনাপ্রধান রিটায়ার্ড করার আগে নিলয়কে মিশন দেয়, আর সেটা হলো ড্রাগস ডিল আর নারী পাচার, সাথে সিরিয়াল কিলারেও আছে। এই মিশনের শেষটা যেন নিলয় করে, আর এগুলো বর্ডার দিয়ে দেশে প্রবেশ করছে, তাই এটা বন্ধ করতে হবে। নিলয় সেজন্যই প্রথমে ইনফরমেশন কালেক্ট করে আর জানতে পারে কয়েকজনের নাম, কিন্তু সেই কয়েকজন দেশের বড় বড় মানুষ। এমপি মাসুদ, জেলা নিয়ন্ত্রক অফিসার, পুলিশের বড় অফিসারও আছে। এই জন্য মিশনটা অনেক রিস্কি। আর সূত্র অনুসারে এমপি মাসুদ হলো হেড, আর মাসুদের দুর্বলতা হলো তার ছেলে। সেজন্য নিলয় ভার্সিটিতে এসেছে আকাশকে দেখতে। নিলয় বসে বসে কথাগুলো ভাবছে, তখনই একটা ছেলে এসে নিলয়কে বলে, ভাই, এমপির ছেলে আকাশ কিন্তু ভালো না, ওর থেকে সাবধানে থাকবা। তুমি কে? আমি মিজান, এই ভার্সিটির সিনিয়র একজন। আমাকে চিনবা না, তবে তোমাকে সাবধান করলাম, ওরা যে কোনো কিছু করতে পারে। ও। নিলয় উঠে দাঁড়ায়। সেখান থেকে চলে যায় নিলয়। মিজান এমপিকে কল করে, এমপি রিসিভ করে। ও, বুঝতে পেরেছি। তাহলে নিলয়কে তুলে আনার ব্যবস্থা করো। মিজান ফোন কেটে দেয়। কি হতে যাচ্ছে নিলয়ের সাথে? মাসখানেক কেটে যায়। নিলয় বসে আছে এমপির সামনে। আকাশের সাথে নিলয়ের ঝামেলা দেখা যায়, কিন্তু আকাশ কিছুই বলে না নিলয়কে, কারণ তার বাবা বারণ করে দিয়েছে যে নিলয়ের সাথে ঝামেলা না হয়। দেখো, তোমাদের দুজনকে আজ ডেকেছি যাতে ভার্সিটিতে যেন ঝামেলা না হয়। তোমরা তোমাদের মতো করে ভালোভাবে থাকবে। হঠাৎ করে এমপি নিলয়কে কেন ডাকবে? নিলয়ের মাথায় আসে না কিছু। আকাশ রুম থেকে চলে যেতেই এমপি নিলয়কে বলে, সেনা অফিসার, অনেক তো হলো, অ্যাকশন কবে নেবেন? নিলয় চমকে যায়। নিলয় বুঝতে পারে না তার ইনফরমেশন ওরা কিভাবে পেয়েছে। মানে কি বলছেন? জানেন না? চলেন আমার সাথে, ওই তারা অফিসারকে ধরে নিয়ে আয়। মাসুদের কথা মতো দুজন এসেছে নিলয়কে ধরলো। নিলয় কিছু বোঝাবার আগেই তার মুখে অজ্ঞান করার স্প্রে করা হয়। নিলয় সেখানে জ্ঞান হারায়। নিলয়ের যখন জ্ঞান ফেরে তখন দেখে একটা নিভো নিভো আলোর ঘরে সে বন্দি, হাত আর পা বাঁধা। নিলয় চারপাশে তাকায়, কয়েকজন বসে আছে সামনে। মাসুদ বলল, ওয়েলকাম মাই ডার্ক সিটি। জোনাকি পোকার আলো যেন শান্তি বয়ে আনে, আর আগুনের আলো যেন ফুরিয়ে দেয়। তোমাকে আজ পুরাতে এসেছি অফিসার। জোনাকির আলোতে অন্ধকার কাটে না, আগুনের আলোতেই দূরে যায় অন্ধকার। অন্ধকারকেই হোক তবে জীবন শেষে দীর্ঘশ্বাস নিলয়, তোমাকে তো মরতে হবে। ও তাই নাকি? বাঁচা মরা ঠিক করে উপরওয়ালা, আপনি তো মানুষ মাত্র। সময় হোক, দেখা যাক কে কাকে মারে। নিলয়ের কথা শুনে এমপি হাসে, হাসতে হাসতে বলে, এমপি হবার পর ক্ষমতা বেড়ে যায় আমার। ডাকস আনতে থাকি পাশের দেশ থেকে। কত সেনাবাহিনীদেরকে মেরে ফেলেছি এই দুই হাত দিয়ে। টাকার পাহাড় বানিয়েছি আমি। নারী পাচারও করেছি বহু জায়গা দিয়ে। সব অফিসারদের কেনা আমার। তোমার সেনাবাহিনীর কত বড় অফিসার আমার পকেটে আছে। শুধু সেনাপ্রধানকে বসে আনতে পারিনি। তোমাদেরকে সে ঠিকই পাঠালো, কিন্তু তোমরা আমার কিছু করতে পারবে না। সাকিবকে ধরে ফেলেছি, বাকি রইল তুমি একজন। তোমাকে তো এখনই মেরে ফেলবে। ওই মিজান, ওর হাতের বাঁধন খুলে দে। নিলয়কে হাতের বাঁধন খুলে দেওয়া হয়। একটা টেবিল আনা হয়েছে সেখানে। টেবিলে দুটো গ্লাস রাখা, সেখানে দুটো ক্যাপসুল। মাসুদ বলে, তোমার সামনে দুটো গ্লাস, গ্লাসের ভিতরে দুটো বিষের ক্যাপসুল। কোনটাতে বিষ আছে কেউ জানে না, আর একটা এমনি ক্যাপসুল। বিষেরটা কোনটা ওই আমি জানি না, তুমিও জানো না। গেমস হবে, কে জিতবে বাছা মারার গেমে। একটা চুজ করবা, যদি বিষেরটা তুমি চুজ করো তবে তুমি মরে যাবে, ওটা আমার। যদি তুমি বিষ ছাড়া যেটা চুজ করবে ওইটা তোমার, বাকিটা আমার। যে কেউ মরতে পারে অফিসার। চলো গেমস শুরু করি। তোমার কোনো শর্ত আছে? এটা কেমন গেমস? এখানে তো মৃত্যু হবেই। ভয় পাচ্ছ? দেশের জন্য শহীদ হয়ে যাও, দেখি তোমার ভাগ্যে কি লেখা আছে, জীবন নাকি মৃত্যু। চলো শুরু করি।
গ্লাস ঘুরাও। নিলয় গ্লাসের দিকে তাকিয়ে থাকে। মাসুদ বলে, কি ভাবছো, পারবা না? না করলে উপায় নেই। তোমার অনেকগুলো সেনাবাহিনী আমার কাছে বন্দি। মারিয়া আছে। আকাশকে বলবো গ্যাং রেপ করতে। তাই তোমার গেমসটা খেলা উচিত। নিলয় কিছু বলল না। চুপচাপ সে গ্লাসের দিকে তাকিয়ে থাকে। তারপর গ্লাস দুটো জোরে জোরে ঘোরায়। দুটোই সামনে রাখা হয়েছে। মাসুদ নিলয়কে চুজ করতে বলে। নিলয় একটা চুজ করলো। মাসুদ হাসে। তোমার ভাগ্য পরীক্ষা আজ। খেয়ে ফেলো। পানি এনে দাও কেউ। নিলয় ক্যাপসুল মুখের ভিতরে পুরে নেয়। তারপর পানি ঢালে মুখের ভিতরে। এরপর সে পড়ে যায় নিচে। কয়েক সেকেন্ডের ভিতরে নিলয়ের মুখ দিয়ে ফেনা উঠতে থাকে। সবাই হাসতে থাকে। নিলয় বলে, এবার আপনি খান। ওকে, খাচ্ছি। মাসুদ খেয়ে নিল পরের ক্যাপসুলটা। কিন্তু পরক্ষণে মাসুদ ধপ করে টেবিলে পড়ে। তার মুখে দিয়ে ফেনা বের হতে থাকে। সবাই অবাক হয়। মাসুদ চোখ মেলে তাকিয়ে থাকে। নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ালো। তারপর মুখের ভিতর থেকে ক্যাপসুলটা বের করে দিয়ে ছুঁড়ে মারে বাহিরে। নিলয় বলে, আর্মি ট্রেনিংয়ে এমন সিচুয়েশন থেকে কিভাবে বাঁচতে হয় সেটা 100 বার শেখানো হয় মিস্টার মাসুদ। মুখ দিয়ে ফেনা, সেটা আমার থুতু ছিল। আপনার ভাগ্য আপনাকে বাঁচতে দেয়নি। নিলয় কথাটা বলেই নিলয় টেবিলে থাকা গ্লাস নিয়ে মিজানের মাথায় মারে। মিজান ফ্লোরে পড়ে যায়। নিলয় মিজানের থেকে পিস্তলটা নিয়ে মাসুদকে গুলি করে। সবাইকে গুলি করে নিলয়। শেষে মিজানের কাছে আসে সে। মিজানকে বলে, এবার তোলপালা। তোকে মারিনি কারণ ড্রাগসগুলো কোথায় আছে, টাকাগুলো কোথায় রাখা বল। মিজান ঠিকানা দেয়। নিলয় ওর অফিসারদের পাঠিয়ে দেয় সেখানে। কিন্তু মিজান ভুল ইনফরমেশন দেয়। ওর অফিসারেরা বোম সেট রুমে এসে দাঁড়িয়েছিল আর ওদের সবাইকে বোম দিয়ে উড়িয়ে দেয় আকাশ। কারণ মিজান সব কিছু ফোন করে আগেই বলেছিল। নিলয় যখন অন্ধকার রুমে ছিল তখন মিজানের ফোন কল চলছিল আকাশের সাথে। মিজান হাসে। নিলয় তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু আকাশকে আর খুঁজে পায় না নিলয়। সেখানেই মিশনটা কমপ্লিট হয়। কেবল বেঁচে থাকে আকাশ ও নিলয়। তারপর নিলয়ের প্রমোশন হয়। নিলয় ছুটি নিয়ে গ্রামে বাড়িতে বেড়াতে আসে। এরপরে সব কিছু ঘটে গেছে। কিন্তু হ্যাকার কি আকাশ হতে পারে? নিলয়ের থেকে সব কিছু শোনে। তবে কি সেই হ্যাকার আকাশ হবে নাকি অন্য কেউ? নিলয় বুঝতে পারে না। সে জানে না কি করবে এখন। তবে সে ঢাকাতে যাবে। সেখানে তার অফিস। তাকে সেখানে যেয়েই সব কিছু করতে হবে। স্যার, আকাশ কি আমাদের সাথে গেমস খেলছে? হতেও পারে, কারণ ওদের নেটওয়ার্ক অনেক বড় ছিল। চলো আমরা ঢাকাতে যাই। নিলয় সব কিছু রেডি করে। ফাহি আসে নিলয়ের কাছে। ফাহি এসে নিলয়কে বলে, আমাকে নিয়ে চলো, আমি তোমার সাথে যেতে চাই। কিন্তু আমার সাথে থাকলে তোমার রিস্ক আছে, তুমিও মরতে পারো। তবু আমি তোমার সাথেই যেতে চাই। কিন্তু নিলয়, নিয়ে যা ভাইকে, তোর কাছেই রাখ, কারণ মেয়েটা এখন এতিম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নাও। ফাহি দৌড়ে চলে যায় রেডি হতে। ওরা কিছু সময় পর গ্রাম থেকে শহরে চলে আসে। নিলয় তার অফিসে যাচ্ছিল। হঠাৎ একটা মেয়ে সুইসাইডের জন্য গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির ড্রাইভার কষে ব্রেক করে। নিলয় বলে, অর্ক দেখো তো কি হয়েছে। আচ্ছা স্যার, যাচ্ছি। অর্ক, শুভ্র আর রাফাত নামে গাড়ি থেকে 3 জন অফিসার এসে মেয়েটার কাছে দাঁড়ায়। মেয়েটা মাটিতে পড়ে আছে, গায়ের জামা ছেঁড়া। অর্ক তার গা থেকে কোট খুলে মেয়েটার গায়ের উপরে দিয়ে দেয়। মেয়েটার মুখে রক্ত লেগে আছে। অর্ক বলে, কি আপনি এভাবে গাড়ির সামনে আসলেন যে? মরতে চান নাকি? আমাকে মেরে ফেলুন, গাড়ি থামালেন কেন? আমাকে মরতে দিন। শুভ্রের কথা শুনে মেয়েটা উচ্চস্বরে হাসতে থাকে। ওদের দেরি হচ্ছে দেখে নিলয় গাড়ি থেকে নামলো। ওদের সামনে আসে। নিলয় তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটা তখনও হাসছে। না, সে পাগল নয়। কি হয়েছে আপনার? আপনারা শুনে কি করবেন? আপনাদের মতো মানুষ তো শুধু মজা নিতেই পারে। আমার মতো মেয়ের কথা শুনে আপনাদের অনুভূতি জাগবে? সেনাতে নিয়ে যাবেন, আহ্বান করবেন? কি বলছেন এসব? যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দেন। কি বলবো আমি? কি শুনতে চান? আমার মতো বিশ্বাস থেকে আপনারা কি উত্তর আশা করেন? আপনাদের মতো মানুষ শুধু মজা নিতেই পারে, আর আমরা শুধু বিছানাতেই সময় দিতে পারি। একটু শ্বাস নিন। আপনি যেমনই হন আমাদের তাতে অসুবিধা নেই। আপনি মরতে কেন চেয়েছিলেন সেটা বলেন।
যদি না চান তবে সবাই চলো, ওনাকে ওনার মতো ছেড়ে দাও সবাই। উপকার করার ইচ্ছে ছিল, তিনি চান না, চলো সবাই। সবাই উঠে দাঁড়ালো, গাড়ি দেখে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই মেয়েটা বলে, পারবেন আমার উপকার করতে? পারবেন আমার ক্যান্সারে পড়ে থাকা মায়ের জন্য রোজ 5,000 টাকা খরচ করতে? সেটার জন্য আমি আজ পতিতা। এই পতিতালয়ের কথা কেউ শুনতে চায় না। পতিতা তো আমি হতে চাইনি। শালারা টাকা না দিয়ে শরীরের ওপর নির্যাতন করে। আমার মতো অনেক মেয়েকে তারা আটকে রেখেছে। যখন যার প্রয়োজন তাকে নিয়ে মজা মস্তি করে। শালা জানোয়ারি রূপে মানুষেরা। জানেন, মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় না, আমি এটা বিশ্বাস করি না, আমি মানিও না। মানুষ সৃষ্টির সেরা নিকৃষ্ট জানোয়ার। এই কথায় যদি আপনার সৃষ্টিকর্তা আমাকে জাহান্নামেও দেয়, তবুও তিনি জানবেন আমি কথাটা কেন বলেছি। নিলয়েরা থমকে যায়। ওরা দুটো গাড়িতে করে ঢাকাতে আসছিল, কিন্তু ঢাকাতে আসতে একটি নির্জন রাস্তায় হঠাৎ গাড়ির সামনে একটা অচেনা মেয়ে এসে পড়ে। সে সুইসাইড করতে চায়, কিন্তু কেন? পরিচয়ে সেই মেয়েটি একজন পতিতা। নিলয় কথাগুলো শুনে মেয়েটার কাছে যায়, মেয়েটার সামনে বসলো। মেয়েটা জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিলয় মেয়েটার পায়ের দিকে তাকায়, রক্ত লেগে আছে। মেয়েটাকে বলে, সৃষ্টিকর্তা আমাদের সাথে সবসময় এক্সাম নিয়ে একটা মজার গেমস খেলে। তার সৃষ্টিতে কোনো অভিযোগ রাখতে নেই, তবে জাতির ভিতরে ভালো খারাপ সবটাই থাকে। আপনি ভালো, আমি খারাপ। সে ভালো ও খারাপ এটাই চলে আসছে সেই প্রথম নবীর ছেলেদের থেকে। আপনি একটা ছেলের থেকে লাঞ্ছিত হবেন, দেখবেন আরও একটা ছেলে এসে আপনার জন্যই প্রতিবাদ করছে। তাই সবাইকে একই দৃষ্টিতে দেখা সগীরা গুনাহ। আপনি বলুন কি হয়েছে? উপকার যদি করতেও না পারি, উপহাস করব না। এটা অপলক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটার চেহারাতে একটা আলাদা মায়া আছে। দেখতে ফর্সা, তবে বেশ লম্বা। মেয়েটার তো আর কিছুই রক্ষা করার নেই। এই ছেলের থেকে সে কী বা রক্ষা করবে, কেই বা রাগ দেখাবে? মেয়েটা শব্দ ছাড়া হাসলো। হাসি থামিয়ে দিয়ে মেয়েটা বলল, আমি রিয়া, পরিবারের একটাই মেয়ে। আমি বস্তিতে থাকতাম। আমার বাবা ছিল একজন মিথ্যুক। মানুষের থেকে মিথ্যা বলে অনেক অনেক লোন নিয়েছিল, অনেক টাকা ধার করে নিজের মতো করে চলতো। একটা সময় জানতে পারি তার ধারের টাকা 30 লাখে গিয়ে পৌঁছয়। এইসব শুনে আমরা খুব হতাশ হয়ে পড়ি। প্রতিদিন টাকার জন্য আমাদের বাড়িতে কেউ না কেউ আসতো। সকালে ঘুম থেকে উঠে কাউকে দরজার সামনে দেখতাম, আর কাউকে ঘুমাতে যাওয়ার আগে দেখতাম বাড়িতে বসে আছে। যখন তারা শুনতো বাবা বাড়িতে নেই, তখন গালি দিত বাবাকে, কুত্তার বাচ্চা, টাকা নিয়েছে, সময় চেয়েছে, পরিশোধ করবে, কিন্তু করে না, বাড়িতে পায় না। শালা তার মা মেয়েকে নিয়ে বেশ্যার ব্যবসা করলেও তো পারে, টাকা পেত অনেক। আমাদের টাকাও তো শোধ হতো নাকি? এইসব কথা শুনে আমার কেমন লাগতো বলেন? হঠাৎ একদিন ঘুম ভাঙতেই দেখি বাবা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। জানেন, বাবার পাওনাদারেরা তার লাশের উপরে থুতু ছিটিয়ে গিয়েছে। তাকে ওরা মাপ করেনি, আমাদেরকে বলেছে টাকা পরিশোধ করতে, না হলে আমাদের সাথে যা ইচ্ছা করবে। রিয়ার কথা শুনে নিলয়েরা চুপ হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না। কারো মুখে কোনো কথা নেই, সবাই বোকার মতো তাকাচ্ছে একে অপরের দিকে। রিয়া আবার বলে, চলছিল কোনো রকমে, হঠাৎ একটা লোক আসে আমাদের বাড়ি। 30 বছর বয়স হবে তার। লোকটা এসে জানায় আমার বাবা তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে। তিনি 3 লাখ টাকা মাপ করে দিয়েছে, 2 লাখ টাকা চাই। লোকটাকে ভালো লেগেছিল, অন্যরা কত খারাপ ব্যবহার করেছে, কিন্তু তিনি খারাপ ব্যবহার করেননি। এইভাবে প্রায় রশিদ নামের লোকটা আমাদের বাড়িতে আসতে শুরু করে। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে যায়, রক্ত বমি করতে শুরু করে। কী করব বুঝতে পারিনি, চিৎকার করে কেঁদে কাউকে পাইনি, কেউ এগিয়ে আসে না আমার কান্নার কথা শুনেও। দিশেহারাও হয়ে পড়ি আমি। হঠাৎ রশিদ লোকটা আসে আমাদের বাড়িতে। তিনি আমার মাকে দেখে বলে, কি হয়েছে ওনার? বমি করছে যে, হাসপাতালে নিতে হবে তার। কিন্তু হাসপাতালে নিলে অনেক টাকার দরকার, আমার কাছে টাকা নেই। চিন্তা নেই, চলুন আমার সাথে। এরপর লোকটা রিয়ার মাকে হাসপাতালে নিয়ে যায়। রিয়া বুঝতে পারে না লোকটার উদ্দেশ্য কী। এরপর রিয়ার মায়ের চিকিৎসা করা হয়। জানা যায় তার মায়ের ক্যান্সার হয়েছে, রিকভার হবে যদি রোজ মেডিসিনের ব্যবস্থা করা হয়। লোকটা তখন রিয়ার কাছে যায়। রিয়া কাঁদছে, তার মার সামনে শোয়া। লোকটা বলে, কাঁদবেন না, আমার কাছে একটা কাজ আছে, একটা অফিস আছে,
যেখানে আপনি সব কিছু ধোয়া মোছার কাজ করবেন। মাসে 15,000 টাকা বেতন। আপনি যদি চান তাহলে আমার সাথে যেতে পারেন। কিন্তু আমার মা। আপনি এসে দেখে যাবেন, প্রতি সপ্তাহে 3 বার। জামা লোকটা ভালো। রিয়া এই অবধি কথা বলে থামলো। নীলয়ের দিকে তাকায় না, সে মাটির দিকে তাকিয়ে আছে। নির্জন জায়গা, মাঝে মাঝে মোটর বাইক আর ট্রাক বাস আসা যাওয়া করছে। নিলয়েরাও চুপচাপ রিয়ার কথা শুনতে থাকে। রিয়া আবার বলল, আমি গিয়েছিলাম সেই লোকের সাথে। প্রথমে বুঝতে পারিনি সে আমাকে কোথায় নিয়ে গেছে, পরে বুঝলাম ওটা একটা পতিতালয়। তবে ছোটোখাটো নয়, উন্নত মানের পতিতালয়। সেখানে আমাকে পরিষ্কারের কাজে নয়, বরং রশিদ আমাকে সেখানে বিক্রি করে দিয়েছে। আর আমাকে বিক্রি করার টাকা দিয়ে সে আমার মায়ের চিকিৎসার খরচ দিয়েছে। সেখানে কত নির্যাতন, কত লাঞ্ছনা। এলাকার মানুষ অনেক কথা শোনায়, সব কিছু রশিদ নিজেই জানিয়েছে। অন্য পাওনাদারকে বলেছে রিয়া সব টাকা শোধ করে দেবে, কারণ সে একটা মদের বারে পতিতালয়ে কাজ করছে। আমি ওর দালাল। রিয়াকে কারোর সাথে লাগলে আমার সাথে যোগাযোগ করতে। আমি এলাকাতে যেতে পারতাম না, আমাকে সবাই মাগি বলে গালি দিত। আমাকে তখন সবাই বিছানায় শোয়ার অফার করতো। দাম উঠতো 25 থেকে 5,000 টাকা। সব কিছু করছে রশিদ। কিন্তু পতিতালয়ের মালিকের সাথে আমার প্রথম বিছানা হয়। আমাকে সারা রাত নির্যাতন করে, পা জড়িয়ে ধরে বলেছিলাম, ভাই আপনি আমার ধর্মের ভাই হন, আমাকে এখান থেকে যেতে দেন, আমি এই কাজ করতে আসিনি। আমাকে লোকটা অনেক মারে, আমার গা থেকে সব কাপড় ছিঁড়ে খুলে ফেলে। আমাকে বলে, তুই জানিস কোথায় এসেছিস? এটা আকাশের এরিয়া, আমার প্রতিষ্ঠান এটা। জায়গাটা ছিল 3 তলা, তবে সদর দরজা ছিল 2টো, সামনে আর পিছনে। আকাশ আর ওর সঙ্গীরা একসাথে থাকতো। মেন সদর দরজায় ছিল সামনে দিয়ে, চাইনিজ তলাতে ছিল মাদ্রাসা। শুনে অবাক হচ্ছেন? আমিও অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম আমাকে মাদ্রাসাতে ভেবেছিলাম এখানে পরিষ্কারের কাজ করানো হবে। তবে ভুল ছিল, মাদ্রাসাটা পিছনে যে জায়গা, মানে আরেকটা দরজা আছে, সেখানে দিয়ে রাতের বেলা মানুষদের আসা যাওয়া চলে। উপরে 2 তলাতে চলে পতিতাবৃত্তি, আর দিন হলে নিচের তলাতে চলে ছোট বাচ্চাদের মাদ্রাসা। আকাশের প্ল্যান এটা, যেন কেউ সন্দেহ না করে। আমার মতো মেয়েদেরকে এই জন্য ওরা বন্দি করে রেখেছে, যাতে এসব কিছু ফাঁস না হয়। আজকে আমি একজন কাস্টমারের সাহায্যে বের হতে পেরেছি। সেই লোকটিকে ওরা মেরে ফেলেছে। আমি পালিয়ে মায়ের কাছে গিয়েছিলাম, মাকেও ওরা মেরে ফেলেছে। আমাকে ধরে অনেক মারে, কিন্তু আবার পালিয়ে এসেছি এখানে। বেঁচে থাকার সাধ্য চলে গেছে। ওদের থেকে মরার চেয়ে মরা যেন শান্তি। আচ্ছা, আল্লাহ তো সব কিছু দেখেছে, তাই না? শুনেছি মমিনদের জন্য নাকি পরীক্ষাটা অনেক কঠিন। আমার জীবনটা কি পরীক্ষা ছিল? আমার দোষটা কি বলেন? আমি নিজেই মরলে কি অনেক শাস্তি পাবো? আল্লাহ কি এগুলো দেখে না? ওদের কি শাস্তি হয় না? আমাকে প্রতি রাতে গণধর্ষণ করতো, জানেন কেন করতো জানেন? কারণ আমি বারবার সেখান থেকে চলে আসতে চাইতাম। অন্য মেয়েদেরও চলে যাবার কথা বলতাম। ওরা 5 জন মিলে আমাকে প্রতিটা ঘন্টায় 1 জন করে এসে রেপ করতো। আমার অনেক জায়গাতে ব্লেডের দাগ, আমার গোপন অঙ্গে ব্লেডের দাগ আছে। আর যখন পিরিয়ড হয় তখন ওরা একসঙ্গে এসে আমাকে ধর্ষণ করতো। বলুন না, মানুষ কি তাহলে সৃষ্টির সেরা জীব, নাকি মানুষ সৃষ্টির সেরা জানোয়ার জীব? বলেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, নাকি ওদেরকে করবে? আমার মৃত্যুটা কি সমাধান নয়? আমার মরাটা কি উচিত নয়? ওদের তো অনেক টাকা, ক্ষমতা, ওরা দিব্যি আছে। মরছে কারা? এই আমরা। আর ওরা ঠিকই বেঁচে আছে। আর এটা বললো তবে তাই বেঁচে আছে। রিয়ার কথা শুনে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। গাড়ির কাছে আসলো নিলয়। অর্ক আসে নিলয়ের পাশে। নিলয় বলে, শোরের বাচ্চা, আকাশকে আমি এবার মেরে ফেলবো। সে আমার মা বাবাকে মেরেছে। আমি রাষ্ট্রপতির সাথে দেখা করব। আমার ইমার্জেন্সি মিশন দরকার, আর এই মিশনে আকাশের মতো জানোয়ারকে কুকুরের মতো মারব। স্যার ঠান্ডা হন, মেয়েটার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা করার আছে, আপনি গাড়িতে বসুন। না, চলো রিয়ার কাছে। নিলয় আসলে অর্ক রিয়াকে প্রশ্ন করেই, আকাশের সাথে আর কে কে আছে? ফারহান, নয়ন, নাজিম, সুজন আছে, তাই না? ভয় নেই, আমরা প্রশাসনের লোক, আমরা সেনাবাহিনী, আমরা পুলিশ নই। ভয় নেই আপনার। আর ওরা 5 জন
অনেক কিছুর বিজনেস করে। ওরা মানুষকে মেরে তারা কিডনি খুলে নেয়। আমাদের অনেকদের ওরা মেরেছে। ওই যে মাদ্রাসার ছেলেরা পড়ে না, ওরা প্রতি মাসে একজন করে বাচ্চা নিয়ে পাচার করে, নয়তো তাদের কিডনি, লিভার, চোখ পাচার করে দেয়। ওরা এরকমই ডেঞ্জারাস। অর্ক, ওকে গাড়িতে নাও, আমাদের ক্যান্টনমেন্ট হাসপাতালে তাকে ভর্তি করো, আর ওদের ঠিকানাটাও তুমি নিয়ে রাখো। নিলয়ের কথা মতো সেটাই করা হয়। রিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচে। রিয়ার এখন শান্তি অনুভব করছে। নিলয়ের কথা তার কানে বাজতে থাকে। সে বলেছিল সব মানুষকে এক ভাবা ঠিক না, সেটাই যেন সত্য হচ্ছে। নারী এক পুরুষের থেকে ধর্ষণ হলে আরেক পুরুষও তাকে এসে বাঁচানোর চেষ্টাই করে, সেটাই হলো। নিলয় তাকে বাঁচিয়ে নিল। নিলয় রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরেই নিলয়ের স্থান। সে যে প্রধান সেনাপতি, তার কথাতেই দেশের সব সেনাবাহিনী চলে। নিলয়ের পরিবারকে মারা হয়েছে সেটা রাষ্ট্রপতি জানে। নিলয়কে বলে, তোমার মা বাবার মৃত্যুতে আমি আসতে পারিনি নিলয়, আমি খুবই দুঃখিত। সমস্যা নেই স্যার, তবে আমি একটা মিশন করব। অনুমতি নিতে আসিনি, তবে এই মিশনে অনেক কিছু রিভিল হতে পারে। আপনাদের রাজনীতির দলের কোনো সদস্য থাকতে পারে, এমনকি সে মরতেও পারে। আর আমি জানি আমার মা বাবাকে কে মেরেছে, তাই ওটার জন্য মিশন শুরু করব। ঠিক আছে, তবে সাবধান, তোমার অফিসার যেন না মরে, বাকিটা আমি সামলে নেব। ওকে স্যার। নিলয় বের হয়, গাড়িতে উঠতে যাবে। ঠিক তখনই সে তার গাড়ির সামনে ডিগির উপরে টেপ দিয়ে আটকানো একটি পুতুল দেখতে পায়। নিলয় পুতুলটা হাতে নিল। পুতুলটা গৌরবে দেখতে থাকে। পুতুলের গায়ে লেখা পুতুলের পেটে চাপ দিতে। নিলয় পুতুলের পেটে চাপ দেয়। তখনই পুতুল বলতে শুরু করে, হ্যাকারের জগতের শ্রেষ্ঠ হলো হ্যাকার নিজেই। এখানে সি নিজের ক্ষমতা নিজেই তৈরি করে। তোমাকে ওয়েলকাম মাই ডার্ক সিটি। মনে রেখো নিলয়, অ্যানাকোন্ডা সবল দেয় না, পেঁচিয়ে শিকড়ের শ্বাস রোধ করে, মেরে ফেলে, তারপর হা করে গিলে খেয়ে ফেলে। যাও, নতুন মিশনের জন্য শুভকামনা রইল। নিলয় অবাক হয়। কে এই হ্যাকার? তাকে চ্যালেঞ্জ দেয় সরাসরি। মিশনের কথাও জানতে পারে কিভাবে? রিয়া নামের মেয়েটির থেকে ঠিকানা নেয় নিলয়। মারিয়াকে ডাকে সে। মারিয়াকে নিলয়ের প্ল্যান বলে। মারিয়া মাদ্রাসাতে এসেছে। গায়ে তার অল্প দামের পোশাক। সে মাদ্রাসার মাঠে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা মেয়ে আসে, গায়ে বোরখা। মেয়েটার নাম সাদিয়া। সাদিয়া এসে মারিয়াকে প্রশ্ন করে, কি চাই? কে তুমি? এখানে এসে ঘুরঘুর করছো যে? আপা, আমার বাবা নেই, ভাইয়ের সাথে থাকি। ভাই নেশা করে অনেক, আমাকে মারে, তাই বাড়ি থেকে চলে এসেছি। মাদ্রাসা দেখে এখানে এসেছি। সকাল থেকে কিচ্ছু খাইনি আপা, আমাকে কিছু খেতে দেবেন? হ্যাঁ, কেন দিব না, ভিতরে আসো। সাদিয়া মারিয়াকে ভিতরে নিয়ে যায়। সাদিয়া তার গা থেকে বোরখা খুলল। মারিয়াকে বলে, তোমাকে দেখি, মুখের উপর থেকে ওড়না সরাও, আমি খাবার আনছি। আচ্ছা আপা। মারিয়া তার মুখ থেকে কাপড় সরালো। দেখতে বেশ সুন্দরী। মারিয়ার চোখ মুখ দেখে সাদিয়া অবাক হয়। মেয়েটা অনেক সুন্দর। সাদিয়া মারিয়াকে ভিতরে রেখে বাহিরে আসে। আকাশকে কল দেয় সাদিয়া। আকাশ রিসিভ করে। মনে হয় মরছে, তবে স্যার একটা খবর দেওয়ার আছে। নতুন বাচ্চা আসছে নাকি ভর্তি হতে? সব কিছু ফ্রি করে দে, বাকিটা আমরা পরে দেখব। বাচ্চা না স্যার, যে এসেছে আপনি শুনলে আমার বেতন বাড়িয়ে দিবেন। কি এসছে? রিমা চলে গেছে, কিন্তু আমার কাছে এমন একটি মেয়ে এসেছে যাকে দেখলে আপনি পাগল হয়ে যাবেন। মেয়েটা কিন্তু সেই রকম সুন্দর, আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে। মেয়েটার কেউ নেই, মেয়েটা এতিম, মানে ভাইয়ের সাথে থাকে। ওর ভাই তাকে মেরেছে বলে বাড়ি থেকে চলে এসেছে। আপনার বিজনেস প্রসারিত করতে আর কত কি করব। এবার নিশ্চয়ই বেতন বাড়াবেন। হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে রাখ, তোর টাকা বেশি দেবো আজ। সাদিয়া খুশি হয়ে যায়। সাদিয়া আকাশের লোক। মাদ্রাসা সামলায় দিনে, আর রাতে সামলায় পতিতার মেয়েদের। দিনের বেলায় এই জায়গাটা একদমই চেঞ্জ। সামনে দিয়ে যেন মাদ্রাসা, আর পিছন দিয়ে পতিতালয়ে আসা ব্যক্তিদের চলাচল। আকাশ মাদ্রাসাকে বিজনেস হিসেবে ব্যবহার করেছে।
মাদ্রাসাটা দিয়েছে নামে, যেন সবার সামনে তার কোনো প্রমাণ না থাকে, যেন সে সবার কাছে ভালো থাকতে পারে। কিন্তু আকাশ জানে ভিতরে কী কী চলে, আর এটাই তার বিজনেসের আসল রহস্য। সাদিয়া খাবার বানাচ্ছে। মারিয়া সেই রুমে একটা ছোট্ট ক্যামেরা বসিয়ে দেয়, তারপর সব কিছু ভিডিও করে। এমনকি সাদিয়া যা কথা বলেছে ফোনে সেটাও মারিয়া আড়ালে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছে। সাদিয়ার ঘরে একটা কম্পিউটার, সেখানে একটা ডিভাইস সেট করে এসেছে। অর্ক সাথে সাথে সাদিয়ার কম্পিউটার হ্যাক করে নিয়েছে। নিলয় সব কিছু দেখছে। নিলয়ের প্রথম কাজ শেষ। মারিয়ার কানে ব্লুটুথ লাগানো হলো। ছোট্ট একটি ডিভাইস, দুলের মতোই, দুলের সাথে সেট করা, যেটা নিলয় তার স্পেশাল ফোর্সের দ্বারা বানিয়েছে এবং সেটা স্পেশাল মিশনের জন্যই ব্যবহার করা হয়। মারিয়ার কথা শোনা যাচ্ছে এখন। স্যার এখন কি করব? আপাতত সাদিয়া যা বলবে তাই করো। তোমার চুলের ভিতরে যে ক্যামেরা আছে সেটার থেকে সামনে দেখতে পাচ্ছি, তাই সময় মতো কি করতে হবে বলে দেব। এখনো প্ল্যান এ চলমান আছে। ঠিক আছে স্যার। সাদিয়া খাবার নিয়ে তার রুমে আসলো। মারিয়া বসে কাঁদছে। সাদিয়া এসে মারিয়ার গায়ে হাত বোলায় আর বলে, কাঁদছো কেন মেয়ে? আমি কোথায় যাব, কি করব সেটা ভেবেই কাঁদছি। এই চিন্তা তোমার করতে হবে না, আমার কাছে অনেকগুলো কাজ আছে, তুমি চাইলে সেটা করতে পারো। কি কাজ বলুন, আমি করব। আপনি আমার যেন নিজের বোন, আপনি যা বলবেন আমি তাই করব। তবে আমার চিন্তা হচ্ছে যদি আমার খোঁজে আমার ভাই আসে তখন কি হবে? সেসব নিয়ে চিন্তা করতে হবে না। যদি সে আসে, সে তো নেশা করে তাই না, তাকে কিছু টাকা দিয়ে দিবে, সে চলে যাবে। আচ্ছা বলুন কি কাজ? আগে তোমাকে সুন্দরভাবে সাজাতে হবে। মাদ্রাসার উপরতলাতে অফিস আছে, সেখানে তোমাকে মেয়েদের দেখাশোনা করতে হবে। তবে আজকে তোমার ইন্টারভিউ হবে, তোমাকে সাজিয়ে দিব। ইন্টারভিউ দিবা সন্ধ্যার পর। ঠিক আছে আপা, কিন্তু আপা আমার ভাই দেখেছি আমি এখানে আসছিলাম, কি যে হবে বুঝতে পারছি না, ভয় করছে। চিন্তা করো না, আমি সামলে নেব। মারিয়া খুশি হয়। সে খেতে থাকে। সাদিয়া মনে মনে বলে, কি বোকা মেয়ে রে বাবা। সাদিয়া হাসতে থাকে। অন্ধকার রুম, দেয়ালের চারপাশে অনেকগুলো পিসি রাখা। অন্ধকার ঘরে একজন বসে আছে, যার নাম মিস্টার এনাকোন্ডা। সে নিলয়ের মিশনের ব্যাপারে জানে, কারণ নিলয়ের অনেক কিছু সে হ্যাক করে নিয়েছিল, যা তার সার্ভারে সেভ করে রাখা হয়েছে। নিলয়কে নিয়ে সে খেলছে, আর এবার সে অন্য প্ল্যান করে। সে প্ল্যান করেছে হ্যাকিং কোডের সাহায্যে একটি বৃদ্ধাশ্রমকে বুম ব্লাস্ট করিয়ে উড়িয়ে দেবে। এনাকোন্ডা বাইরে বের হয়, সারা গায়ে কালো কাপড়, তার কোনো কিছুই দেখা যাচ্ছে না। তার সামনে চারজন ছেলে দাঁড়ানো। সে বলে, বেরো সবাই, তোমরা আমার অনুসারী। আমি এসেছি ধ্বংস করতে। তোমাদেরকে ট্রেন দেওয়া হয়েছে। আমি একটা বৃদ্ধাশ্রমে মেইন অফিসে যে কম্পিউটার আছে সেটা হ্যাক করেছি, কারণ ওখানকার একজন ওয়াচম্যানের ফোন হ্যাক করে ব্ল্যাকমেল করে তার দিকে কম্পিউটারটি নিজের নিয়ন্ত্রণে নিয়েছি। তারপর সেখানে বোম সেট আপ করেছি। ইম্প্রোভাইজড অ্যাক্সেপ্ট্রেস ডিভাইস, একটি বাড়িতে তৈরি বোমা, যেটা আমার দ্বারা তৈরি। সমস্ত আইডি একটি সমন্বয়ে গঠিত ইনিশিয়েটিভ মেকানিজম, একটি ডেটোনেটর, একটি বিস্ফোরক চার্জ এবং একটি আবরণ বা প্রজেক্টরের সংগ্রহ, যেমন বলে বিয়ারিং বা প্যারেক, যা বিস্ফোরণের সময় মারাত্মক টুকরো তৈরি করে। সেই বৃদ্ধাশ্রমকে আমি উড়াতে চাই এইভাবে। এই আইসিডি এবং বিভিন্ন ধরনের বস্তু এবং উপকরণ দিয়ে তৈরি করেছি। এতে রয়েছে আর্টিলারি বা মটার রাউন্ড, আকাশ বোমা, নির্দিষ্ট ধরনের সার, ট্রিয়নটি এবং অন্যান্য বিস্ফোরক। আইডিগুলোতে তাদের মারাত্মক এবং মানসিক প্রভাব বাড়ানোর জন্য রেডিওলজিক্যাল, রাসায়নিক বা জৈবিক উপাদানও আছে। ওদেরকে হত্যা বা আহত করার লক্ষ্য আইডিগুলি পাইপ বোমার মতো অশোধিত করেছি, বিস্ফোরক পদার্থ দিয়ে ভরা একটি ধাতব পাইপ এবং উভয় প্রাপ্তে সিল করা। যদিও এগুলি প্রায়শই আমারও জটিল। ভবন ধ্বংস করার লক্ষ্য, যানবাহন
বাহিত আইডিগুলিতে তাদের ধ্বংসাত্মক ক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে বিস্ফোরণ হতে হবে। কিছু আইডিতে আকৃতির চার্জ ওয়ার্ডেড থাকে যা বিস্ফোরণের সময় গলিত ধাতুর স্রোত তৈরি করে যা বোমভেদ করতে পারে। বিভিন্ন ধরনের বিষয় ব্যবহার করেছে বিস্ফোরণে ঘটনার জন্য। এই ধরনের সিস্টেম দুটি মৌলিক বিভাগে পড়ে: কমান্ডো, ইনিশিয়েটেড এবং সংস্করণভাবে শুরু করা হয়। কমান্ডো ইনিশিয়েটেড আইডিগুলি ট্র্যাকিং মেকানিজমের সাথে মানুষের মিথক্রিয়ার মাধ্যমে বিস্ফোরিত হয়, যা নিলয়ে পরিবারকে মারতে ব্যবহার করেছি। সাধারণত বিস্ফোরণটিতে থাকা রিসিভারটি গামসের মাধ্যমে ইলেকট্রনিক ইনস্ট্রাকশন পাঠানো হলে বিস্ফোরণ ঘটবে। কমান্ডো ইনিশিয়েটরগুলির সাধারণ উদাহরণ হল সেল ফোন, পেজার, কন্ডোলেস টেলিফোন, সানস্ক্রিন, গ্যারেজ দরজা, খেলার যন্ত্র, বাড়ির অ্যালার্ম, ওয়্যারলেস ডোরবেল এবং রোমড নিয়মিত খেলনা। এনাকোন্ডার কথা শুনে সবাই দ্রুত বের হয়ে যায়। সে আবার রুমে চলে আসে। চেয়ারে বসে একটা সিগারেট চালায় এনাকোন্ডা। তার গায়ের কাপড়ে বিরাট বড় এনাকোন্ডার ছবি আঁকানো, মাথার হুডিটাও সাপের মতোই বানানো। কিন্তু নিলয়ের সাথে তার শত্রুতা কিসের এত? নিলয় পায়চারি করছে। ফাহি আসলো সেখানে, নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। ফাহি বলে, আমাকে কেন অফিসে নিয়ে আসছো? কারণ তোমার বিপদ হবে, তাই সবসময় সাথে রাখছি। এতটা ভাবো আমাকে নিয়ে? ভাবি। নিলয়, জানো যখন রাহি আপুকে নিয়ে তোমার নামে কথা উঠলো সেদিন অনেক অবাক হয়েছিলাম। আমি তোমাকে আরো 5 বছর আগে থেকেই পছন্দ করতাম, সেদিনের চুমুর আগে থেকেও। তোমার জন্য কত অপেক্ষা করেছি আমি, কিন্তু তোমাকে পাওয়ার পর সে শোক অনুভব করেছিলাম। তার বদলে মা বাবাকেও চলে যেতে হলো। কে এমন করবে? সে আকাশ, এটা আকাশই করেছে। তাকে আমরা ধরে ফেলবো। অনেকগুলো প্রমাণ আমাদের কাছে এসেছে। পুলিশ অবধি যেন কোনো খবর না যায়। আজকে রাতে আকাশের ওখানে মিশন। স্যার, মাফিয়াকে সাজানো হয়েছে, আসেন এখন। নিলয় দ্রুত অফিস রুমে প্রবেশ করলো। পিছনে ফাহিও আছে। নিলয় বলে, আমাকে সাজিয়ে দাও, আমি যেন মাতাল টাইপ বেশ নিতে পারি। আর আমার চেহারা মেকআপ করে চেঞ্জ করো। আর তোমরা সবাই ফোর্স নিয়ে পুরো মাদ্রাসার এরিয়া ঘিরে ফেলো। হ্যাঁ, সেটা ছদ্মবেশে করো। অর্ক মাদ্রাসার বাহিরে যে ক্যামেরাগুলো আছে সেগুলো বন্ধ করে ফেলো। আমি কোড দিব তোমার কাছে। শুভ্র, রেডি হয়ে যাও। রাফাত, তুইও রেডি। আর মিহান, তুমি পিছনে থাকবে। নিলয়কে সাজাতে ব্যস্ত হয় সবাই। ওদিকে মারিয়াকেও সাজাতে থাকে সাদিয়া। সাদিয়া যখন দুলগুলো খুলতে যাবে তখনই মারিয়া বলে, আপা, দুল খুলিয়ে না, আমার বাবার দেওয়া শেষ উপহার ছিল। আমি এটাই পরে থাকি সব সময়। আর মাথায় হাত দিয়ে না, বেশি অনেক ব্যথা লাগে। ভাইয়া গতকাল রাতে নেশা করে এসে আমার মাথায় দেয়ালে ধাক্কা দিয়েছিল। আমার অনেক ব্যথা মাথার ওপরে। আচ্ছা, তোমাকে সুন্দর করে সাজিয়েছি, তুমি চলো আমার সাথে। আজকের পর থেকে তুমি তোমার মতন করেই চলবে, অনেক টাকা হবে তোমার। সাদিয়ার ফোন বেজে ওঠে। সাদিয়া বাহিরে চলে আসে। আকাশ কল করেছে। চিন্তা নাই বস, সব রেডি, আমি আনছি, অপেক্ষা করি। ওদিকে সাদিয়া চলে যেতে মারিয়া বলে, শুনতে পারছো তোমরা? হ্যাঁ, পড়ছি। সব কিছু কি ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। মানে আমার সাজগোজ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো এবার। সাদিয়া মারিয়াকে নিয়ে পিছনের দিকে আসলো। তারপর অন্ধকার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকে। সে সব রেকর্ড হতে থাকে তার ক্যামেরায়। অপরদিকে অর্ক সব কিছু দেখছে। আর নিলয় কোডিংয়ের সাহায্যে সামনে থাকা সব ক্যামেরা হ্যাক করে নিতে থাকে, যেন কেউ ভিতরে না বসে ওদেরকে দেখতে পারে। মারিয়াকে যখন মেন রুমে প্রবেশ করাবে এমন সময় নিলয় মাদ্রাসার ভিতরে প্রবেশ করার জন্য আসে, কিন্তু সেখানে দারোয়ানেরা আটকায়। রাতের সামনে দিয়ে কাউকে প্রবেশ করানো নিষেধ। কিন্তু নিলয় মদ তার গায়ে ঢেলে এসেছে, মাতালের মতো চিৎকার করছে। মারিয়া সেটা জানে। বারান্দা থেকে সে দেখতে পায়। সাদিয়াকে বলে, আপা দেখুন, আমার ভাই এসেছে, আমাকে অনেক মারবে, আমাকে বাঁচাও, দয়া করে কিছু করো। তুমি ওই রুমে যাও, আমি তোমার ভাইকে দেখছি। যাও, তুমি ইন্টারভিউ দাও। সাদিয়া রুমের ভিতরে মারিয়াকে প্রবেশ করালো। তারপর দৌড়ে নিয়ে চলে আসে। মারিয়া রুমে এসে দেখতে পায় 5 জন ছেলে বসা। ওদেরকে মারিয়া চেনে। আকাশ, ফারহান, নাজিম, নয়ন ও সুজন।
মারিয়াকে বসতে বলে। মারিয়া একটি চেয়ারে বসলো। আকাশ বলে, আচ্ছা স্যার। তোমার কাজ হবে সার্ভিস দেওয়া, যেটা আর অর্ডার করবে চুপচাপ সেটা মেনে নেবা। আচ্ছা স্যার। চলো তাহলে ইন্টারভিউ শুরু করি। গভীর চুমু। না স্যার, কিন্তু কেন? আসো তোমাকে শেখাই, আমাকে কিস করবা। আমি পারবো না, এসব কেমন ইন্টারভিউ? প্রথম কাজ হলো আদর করা, আসলে তোমাকে আদর শেখাই। কথাটা বলে ফারহান উঠে দাঁড়ালো। ওদিকে গেট থেকে নিলয়কে আসতে দেয় সাদিয়া। নিলয় আসে ভিতরে। সাদিয়ার কাছে এসে নিলয় বলে, ওই মেয়ে, আমার বোন এসেছে এখানে। সে কোথায়? বের করো তাকে। ওকে আজকে মারতে মারতে আমি বাড়িতে নিয়ে যাব। নেশার জন্য টাকা দেয় না, ওরে আজকে মেরে ফেলবো। চুপ, বের হয়ে এখান থেকে, না হলে তোর অবস্থা এমন করব জীবনে উঠে দাঁড়াতে পারবি না। আমার বোন কোথায়? আছে, আয় আমার সাথে। সাদিয়া নিলয়কে একটা রুমে নিয়ে যায়। রুমের ভিতরে দেখে কয়েকটা ছেলে। সাদিয়া রুমের দরজা আটকাতেই শুভ্র তার ফোর্স নিয়ে ভিতরে প্রবেশ করে। দারোয়ানদেরকে সরিয়ে দেয়। নিলয়কে ওই 4 জন ছেলে মারতে যাবে। তখনই নিলয় বোতল দিয়ে একজনের মাথায় জোরে পাড়ি দেয়। সাদিয়া এটা দেখে ভয় পেয়ে গেছে। সাদিয়া চিৎকার দেয়। নিলয় সাদিয়ার ওড়না ধরে হাতের পেঁচিয়ে নেয়। তারপর বোতলের ভাঙ্গা ধারালো কাঁচ ধরে বাকি 3 জনের গলায় পেটে লাগাতার ঢুকিয়ে দেয়। সাদিয়া ভয়ে চিৎকার করে ওঠে। নিলয় এগিয়ে আসে সাদিয়ার কাছে। সাদিয়া ভয় পিছাতে থাকে। নিলয়ের গায়ে হাতে রক্ত লেগে আছে। সাদিয়ার দিকে তাকায় সে। সাদিয়া ভয়ে চমকে ওঠে। এখনও সে বুঝতে পারে না তাকে ট্রাফে ফেলানো হয়েছে। নিলয় এগিয়ে যায় সাদিয়ার দিকে। সাদিয়া ভয়ে পিছায়। একটা সময় দেয়ালে পিঠ থেকে যায় ওর। সাদিয়া ভয় আর অবাক করা কণ্ঠে বলে, কে কে তুমি? আমার কাছে আসবে না, আমাকে মারবে না। সিকিউরিটি, সিকিউরিটি, হেল্প, বাঁচাও আমাকে। আমি কে তোর জানতে হবে না, কিন্তু আজকে তোকে আমি ধর্ষণ করব। এরপর বুঝবি অন্য মেয়েদের সাথে হওয়া অন্যায়গুলো তোর কেমন লাগে। আজকে তোকে কেউ বাঁচাবে না, আমি না চাইলে। তোকে তো মেরেই ফেলবো। তোমার পায়ে পড়ি এমন করো না, আমাকে মাফ করে দাও। আমি টাকার জন্য কাজগুলো করি, আমাকে দয়া করে ছেড়ে দাও। আমার সাথে ওটা করো না, আমাকে বেরো না। আমার ঘরে একটা বাচ্চাও আছে, সে না খেয়ে মরবে, দয়া করো তুমি। ঠিক এই কথাগুলো যখন তোর কাছে অন্য মেয়েরা বলতো, কি বলেছিলি তাদেরকে? তাদেরকে তো কখনো উপকার করিসনি। রিয়া তোকে বারবার পা জড়িয়ে ধরে বলতো তুই ওর বোন, তোকে সে বোনের মতো দেখে, তার প্রতি তো দয়া দেখাসনি। তুমি কি রিয়ার লোক? চুপ, আজকে তোকে যা যা করার সব করব। নিলয়ের কথা শুনে সাদিয়া আরও ভয় পায়। সে চিৎকার করতে করতে দরজা খোলে, কিন্তু দরজা খুলতে দেখতে পায় কতগুলো আর্মি ফোর্স দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাদিয়া আরও ভয় পায়। ভিতরে নিলয় আর সামনে আর্মি। বুঝতে পারে নিলয় আসলে একজন আর্মি। তাদের এটা এখন ঘিরে ফেলানো হয়েছে। সাদিয়া দৌড়ে এসে নিলয়ের পা জড়িয়ে ধরে। নিলয় তার গলা টিপে ধরে টেনে তুলল। তারপর বলল, মাদ্রাসার বাচ্চাগুলোকে আটকে রেখেছিস? হ্যাঁ, ওদের আমরা একটা একটা করে মেরে কিডনি, লিভার এসব বের করি। কোথায় আছে ওরা? আটকে রেখেছি মাটির নিচের ঘরে, পাশেই সিঁড়ির ঘর। সেটার নিচ দিয়ে মাটির নিচে একটা ঘর বানানো আছে, ওখানে আটকে আছে। শুভ্র, চলে যাও ওখানে। রাফাত, সামনে থেকে এগিয়ে আসো। যে সামনে পড়বে তাকে আদমরা করে তারপর এগিয়ে আসবে। সাদিয়া আজকে ফেসে গিয়েছে। এভাবে তাদের সাথে হঠাৎ গেমসকে খেললো। তারা পুরো ইনফরমেশন নিয়ে এখানে এসেছে। রিয়াই কি তবে এদের পাঠিয়েছে? নিলয় সাদিয়ার দিকে তাকিয়ে বলে, তোর জন্য একটা শেষ চান্স আছে। যেহেতু তোর বাচ্চা বাড়িতে আছে তাই তোকে ছেড়ে দিব, কিন্তু যা বলবো তাই করবি। চল মারিয়ার ওখানে। যেতে যেতেই বলবো তোর কি করতে হবে। ঠিক আছে, চলুন স্যার। নিলয়কে নিয়ে সাদিয়া উপরে চলে আসে। ওদিকে শুভ্র গোডাউনে এসে তালা ভেঙে দেখে সেখানে 1 থেকে 200 জন বাচ্চা। শুভ্র নিলয়কে বলে, স্যার, বাচ্চাগুলো পাইছি। এখন বের করো না, তাহলে চিৎকার চেঁচামেচি হবে। তুমি সেখানেই থাকো, ওদের সাথে কথা বলো, ভিডিও করে বয়ান কালেক্ট করে নাও। ঠিক আছে স্যার। নিলয় যেতে থাকে। ওদিকে রুমের ভিতরে সবাই এসে মারিয়ার কাছে। মারিয়ার গায়ে শাড়ি পরানো, টান দিয়ে পুরো শাড়িটা খুলে ফেলেছে আকাশ। মারিয়া চিৎকার করে। আকাশ বলে, চিৎকার করেও কোনো কাজ নেই গো, এখানে তুমি আছো। তোমার কাজ হলো রোজ রাতে আমাদেরকে সার্ভিস দেওয়া। পাহান, ওর শরীরে ইঞ্জেকশন পুশ কর।
নেশাজাত দুবো গেলেই সে ঠিকই আর বাধা দিতে পারবে না। এমন করবে না, আমাকে যেতে দিন। আমার কাজ চাই না, আমি ভাইয়ের কাছেই যাব। এমন করবে না আমার সাথে, দয়া করুন। আমার কাছে আসবে না। আমাকে অর্ধনগ্ন করেছেন, দয়া করে কাপড়টা ফেরত দিন। আমি যেতে চাই। অর্ক সব কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ স্যার, সবাই ডান। মারিয়া, এবার তুমি ওরা কাছে আসলে পাঞ্চ দিবা, সবাইকে কাত করে ফেলবা ঘুষি দিয়ে। মারিয়ার কাছে আসলো নয়ন। নয়ন আসতেই মারিয়া হাত মুট করে নাক বরাবর জোরে একটা ঘুষি দেয়। আর্মি ট্রেড মেশে ওর ঘুষি খেয়ে নয়নের নাক ফেটে রক্ত পড়া শুরু করেছে। নয়ন সেখানেই বসে পড়ে। আকাশ রেগে যায়, এগিয়ে আসে মারিয়ার দিকে। মারিয়া আকাশকে ঘুষি মারতে যাবে, তার আগে আকাশ ওর হাত ধরে ফেলে। আকাশ মারিয়ার গালে খুব জোরে একটা চড় দেয়, তারপর বলে, সালি, তোর তো দেখি 20 দাঁতও আছে। তোর 20 দাঁত আজকে আমি নষ্ট করে দেব। তোর 20 দাঁতে আমি নরম ঠোঁটে লোবাবো। হারান, ইঞ্জেকশন মার। ঠিক আছে বস। ফারান এসে মারিয়ার হাতে ইঞ্জেকশন দেয়। চড় খেয়ে মারিয়ার গাল ফেটে গেছে। এরপর নেশাজাত দ্রব্যের ইঞ্জেকশনের ফলে মারিয়া পুরো নেতিয়ে পড়ে। আকাশ এসে মারিয়ার নাভি বের করা পেটে হাত বোলায়। বুকের কাছে যখনই নিতে যাবে ঠিক তখনই দরজায় ঠাস ঠাস করে কতগুলো খুব জোরে করা নাড়ার শব্দ হয়। আকাশ বিরক্ত হয় খুব। এই সময় কে আসলো? সাদিয়া ছাড়া কারো তো আসার কথা না, আবার সাদিয়া আসবেও না। কে? দরজা খুলেন বস, আমি সাদিয়া। আরেকটা মাল এসেছে, ভাবছি দুটাকে একসাথে পাঠিয়ে দিব কিনা, তাই আসলাম। বলিস কি? ওরে তো এখনো ডবল টাকা দেব। যা, মালটাকে রেডি করে নিয়ে আয়, আগে আমরা এটাকে খাইতে থাকি। সেই সাথেই আছে বস। দরজা খুলেন, ভেতরে পাঠিয়ে দেই, তারপর যা ইচ্ছা করেন। রাফাত, সব সিকিউরিটি কোথায়? স্যার, সবাইকে মেরে আধমরা করে রেখেছি, বাকিদের গ্রেপ্তার করেছি। বাহিরে ক্লিয়ার। মিহান, তুমি ভিতরে ঢোকো, সোজা উপরতলাতে চলে যাও। রাফাত, তুমি দুই পাশের গেটে ফোর্স পাঠাও। অর্ক, তুমি ঠিক আধা ঘন্টা পর মিডিয়ার কাছে পুরো ফুটেজ পাঠিয়ে দিবা, বাকিটা ওরা করবে। তবে এখন আমাদের কাজ আছে, রাখলাম। মিশন স্টার্ট এখনই। সুজন এসে দরজা খোলে, দেখে শুধু সাদিয়া দাঁড়িয়ে আছে। সাদিয়াকে দেখে সুজন বলে, কোথায় মাল? মাথা খারাপ হয়ে আছে, জলদি দে রে ওরে। মাল নাকি মেডিসিন লাগবে তোদের? কথাটা বলে নিলয় পিস্তল দিয়ে সোজা সুজনের পেটে গুলি করে। সাইলেন্সার লাগানো পিস্তল, শব্দ হয় না, কিন্তু সুজন দরজার উপরে ছিটকে গিয়ে পড়ে। সাদিয়া ভয়ে দৌড় দেয় সেখান থেকে। সাদিয়ার কাজ শেষ। সুজন এভাবে ছিটকে পড়াতে শব্দ হয়। ভিতরে থাকা বাকি 4 জন দরজার দিকে তাকায়, দেখে সুজন দরজার সামনে গুলি খেয়ে পড়ে আছে। সুজনকে দেখে নাজিম এগিয়ে আসে। সুজন, এই ভাই, কই তুই? সুজন, ওঠ। সে উঠবে না। কে তুই? নিলয় কপালে গুলি করে নাজিমের। আকাশ, ফারান আর নয়ন তাকিয়ে থাকে সেদিকে। নিলয়ের মুখে দাড়ি লাগানো। আকাশ গালি দিয়ে বলে, সালা, কে তুই? এভাবে এখানে এসেছিস কেন? তোকে ভেতরে ঢুকতে দিল কে? পৃথিবীর সব মানুষই একবার বাঁচে। আমি, তোরা সবাই একবারই বাঁচবে পৃথিবীতে, কিন্তু যদি ঠিকভাবে আমরা বাঁচি সেটা একবারই যথেষ্ট। কিন্তু তোদের বেঁচে থাকার অধিকার নেই। খাবারের শেষে নোংরা জিনিস যেমন আমরা ডাস্টবিনে ফেলি, তোরা ঠিক সমাজে নোংরা জিনিস, তোদের স্থান হবে কবরে। কে তুই? ধর্মের কথা শোনাচ্ছিস কেন? নিলয় মুখের উপর থেকে দাড়ি গোঁফ সব খুলে ফেলল। নিলয়কে দেখে ওরা ভয় পায়। নিলয় এখানে? নিলয়ের সাথে ওদের 2.5 বছর পর দেখা হচ্ছে। নিলয়কে দেখে অবাক হয়ে গেছে। আকাশ বলে, ও, তুই এখানে? আমার বাবাকে মেরেছিলিস, আমার মনে আছে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। নয়ন কথাটা বলে এগিয়ে আসে, একটা ছুরি দিয়ে নিলয়ের পেটে ঢোকাতে যাবে। তখনই নিলয় তার পকেট থেকে কাঁচ বের করে নয়নের চোখে সোজা ঢুকিয়ে দেয়। নয়ন চিৎকার করে ওঠে, রক্ত ফিনকি দিয়ে বের হতে শুরু করেছে। নয়ন ফ্লোরে পড়ে যায়, যন্ত্রণায় সে ওখানেই মারা যায়। আকাশ বলে, দেখ, এখানে আমরা এসেছিলাম ফুর্তি করতে, সাথে কোনো অস্ত্র নেই। তুই একা এসেছিস, এবার মর। আমার মা বাবাকে কেন বোমা দিয়ে মেরেছিস? বোম ব্লাস্টে কেন মেরেছিস ওদের? পাগল নাকি ভাই তুই? তোর মা বাবাকে চিনিও না, তোর বাড়ি কোথায় সেটাও জানি না, তাহলে আমি মারবো কেন? কিভাবে মারবো? বোম? হাসালি ভাই?
মিথ্যা বলবি না, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তুই একজন ধর্ষক, আর ধর্ষকের বিচার হলো মৃত্যু। মিহান, চলে আসো ভিতরে। নিলয়ের কথা মতো মিহান চলে আসে ফোর্স নিয়ে। আকাশ আর কিছুই করতে পারে না। আকাশের গা থেকে কাপড় খুলে দিয়ে মারিয়ার গায়ে পরিয়ে দেয় নিলয়। মারিয়াকে টেনে তোলে। আকাশ আর ফারানকে বের করে আনে সেনাবাহিনীর লোকেরা। আকাশদেরকে একটা রুমে আটকে রাখা হয়। বাচ্চাদের বের করে আনে শুভ্র। মিহান সব পতিতাদের বা এখানে আটকে থাকা মেয়েদের উদ্ধার করলো। মিডিয়ার লোকদের ডাকা হয় এবার। পুরো অভিযানকে নিলয় বর্ণনা করে। তাদের কাছে সব কিছুর প্রমাণও আছে। এখানে গোলাগুলিতে সবাই মরে গেছে। পুরো ভবন সাংবাদিকরা চিরুনি তল্লাশি করে সবটা সত্য প্রমাণিত হয়। সাংবাদিকদের ক্যামেরা ফাঁকি দিয়ে আকাশ আর ফারানকে তুলে নিয়ে যায় নিলয় একটা নির্জন জায়গাতে। ওদেরকে গাড়ি থেকে নামানো হয়। শুভ্র রাফাতদেরকে বলে, তোমরা গর্ত খুঁড়ো। না, ওদের বুক সমান 2টা গর্ত খোঁড়ো। নিলয়ের কথা মতো 2টো গর্ত খোঁড়া হয়। মিহানকে নিলয় অনেকগুলো পাথর নিয়ে আসতে বলে। মিহান নিলয়ের কথা মতো চলে যায় সেখানে। 2টো গর্ত খোঁড়া শেষ। আকাশ আর ফারানকে সেই গর্তে নামানো হয়। পেটের উপর অবধি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। মুখে ওদের কাপড় বাঁধা। তাদেরকে হাফ মাটিতে পুঁতে রাখার পর মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয় ওরা। ওদের এমন অবস্থা থেকে আকাশ আর ফারান নিজেরাই ভয় পায়। নিলয় বলে, এবার বল, আমার মা বাবাকে কেন মারলি? বিশ্বাস করেন স্যার, আমি মারিনি। আমি চিনিও না তাদেরকে। আমি সত্য শুনতে চাচ্ছি। আমাদের ছেড়ে দাও। নিলয় কিছু বলে না। শুভ্র, রাফাত, মিহান নিলয়ের কাছে আসে। নিলয় গাড়ির কাছে এসে দাঁড়ায়। নিলয় বলে, ওরা সত্য কথা বলছে। তাহলে আমার মা বাবাকে মারলো কে? আমার তো আর কোনো শত্রু নেই। শেষ শত্রু তো আকাশ ছিল। তাহলে এরা যদি না মারে তাহলে আমার মা বাবাকে মারলো কে? তাহলে কি ওদেরকে ছেড়ে দেব? না, ওদের শাস্তি হলো মৃত্যু। কারণ ওরা ধর্ষক। ধর্ষকের একটাই শাস্তি, তাদের মরতে হবে। ওরা 12 বছরের মেয়ে তিয়াকে ধর্ষণ করেছিল, কিন্তু পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। দেশের আইন ওদেরকে শাস্তি দেয়নি। রিয়াকে কারা ধর্ষণ করেছে বারবার, তার গোপনাঙ্গে ব্লেড ব্যবহার করেছে। এদের মতো নিকৃষ্ট মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তাদেরকে ইসলাম শাস্তি দিবে। ইসলামের শাস্তি ওদেরকে দেওয়া হবে। ভিডিও করো, আমাদেরকে যেন না দেখা যায়। কালকে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা পোস্ট করবে। সেখানে লিখবে ধর্ষকের শাস্তি এটাই হবে। এরপর থেকে যে ধর্ষক হবে তাকে ধরে এনে শাস্তি দেওয়া হবে। চলো, ওদেরকে এখন আমরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। নিলয়ের কথা শুনে সবাই এগিয়ে আসে। সবাই হাতে পাথর নিয়ে দাঁড়ায়। নিলয়ের অর্ডার অনুসারে সবাই একসাথে দুজনের দিকে গায়ের শক্তির জোরে পাথর ছুঁড়তে থাকে। ভারী আর কিছুটা বড় পাথরের কারণে ওদের দুজনের মাথা, বুক, নাক, কান, মুখ সব জায়গায় ফেটে রক্ত বের হতে শুরু করেছে। 10 মিনিটের ভিতরে ওরা সেখানে মারা যায়। নিলয়ের ভিতরে একটা আলাদা প্রশান্তি কাজ করছে এখন। ধর্ষকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাদের একটাই শাস্তি, মৃত্যু। কিন্তু আইন সেটা করতে পারে না। আইনের কাছে টাকাওয়ালা মানুষেরা লাট সাহেব, আর শাস্তি পেয়ে থাকে নির্যাতিত গরিব মানুষেরা। নিলয় গাড়িতে উঠবে এমন সময় নিলয়ের ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে 11 ডিজিটের একটি নাম্বার, যার সবগুলো সংখ্যা 1। নিলয় বুঝে যায় তাকে কে ফোন করেছে। নিলয় রিসিভ করে কল। হ্যালো অফিসার, শক্তিশালী মনের মানুষেরা উদ্ভাবনী আলোচনা করে। সাধারণ মনের মানুষেরা কোনো ঘটনা নিয়ে আলোচনা করে। দুর্বল মনের মানুষেরা অন্য মানুষের কথা আলোচনা করে। এটা হলো চরম সত্য। আবারও ভুল। মানুষকে মা বাবার খুনি হিসেবে ধরলে কি করছো বলো তো? ওরা তো তোমার মা বাবাকে মারেনি, আমি মেরেছি। কিন্তু খুঁজে বের করো। লুকোচুরির খেলায় আসক্ত তুমি। ভেবো না তোমাকে খুঁজে পাবো না। খুঁজে তো বের করবই, কিন্তু সেদিন তুমি বাঁচতেও পারবে না। লুকোচুরি খেলার মজাটাই তো এটা বস। তুমি খুঁজবে, আমি লুকাবো, তারপর ঠুস করে সামনে এসে বলবো ধাপ্পা। হা হা হা। আমাকে না খুঁজে তুমি বরং বৃদ্ধাশ্রমে যাও। সেখানে তোমার জন্য গিফট অপেক্ষা করছে। অ্যানাকোন্ডা শিকার করেছ বলে নয়, পেঁচিয়ে শিকারের নিঃশ্বাস বন্ধ করে ফেলে, গিলে খায়। সামান্য নিঃশ্বাস থাকা অবস্থায় অ্যানাকোন্ডা তাকে ছাড়ে না। তোমার গিফট। বুম। এনাকোন্ডা ফোন কেটে দেয়। নিলয় বুঝতে পারে না শেষের কথার কি মানে। এনাকোন্ডা কেন বুম বলল। নিলয় পায়চারি করে। 5 মিনিটের ভিতর নিলয়ের ফোনে কল আসলো। অর্ক ফোন করেছে। নিলয় রিসিভ করে কল।
অর্ক বলে, স্যার, শহরের মাঝে যে একটা বিশাল বৃদ্ধাশ্রম আছে সেখানে বোম ব্লাস্ট করানো হয়েছে। পুরো ভবন একদম উড়ে গেছে, কোনো কিছুই যেন অবশিষ্ট নেই। দমকলের অনেক ইউনিট সেখানে গিয়ে আগুন নিভাচ্ছে। অবস্থা ভয়াবহ, কেউ বেঁচে নেই এমনটা বলছে সবাই। যদি আসুন, ঘটনা এখন চরম পর্যায়ে চলে গেছে। অর্ক ফোন কাটে। নিলয় বিরক্ত আর রাগে গাড়ির চাকাতে লাথি দেয়। কি হচ্ছে ওর সাথে? কেন অ্যানাকোন্ডা বৃদ্ধাশ্রম উড়িয়ে দিল? সে চায়টা কি? নিলয়ের সাথে কি তার শত্রুতা? কি লাগবে ওর? সে কি এমন হ্যাকার যার কাছে সবকিছু যেন অতি সহজ? কিভাবে পারলো বোম দিয়ে পুরো 4 তলা বিলাসবহুল ভবন উড়িয়ে দিতে? বৃদ্ধ মানুষগুলো ওর কি এমন ক্ষতি করেছে? অ্যানাকোন্ডা হাসতে থাকে। মুখ থেকে সে মাস্ক খুলল, আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজের চেহারার দিকে তাকিয়ে সে আরও জোরে হাসতে থাকে। নিলয়েরা আসলো বৃদ্ধাশ্রমের কাছে। পুরো বিল্ডিং পুরো ছাই। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। নিলয়ের মাথার মধ্যে একটাই প্রশ্ন, শালা কি অমানুষ? এভাবে মানুষকে মারছে কিভাবে? আমার কি তবে সেই পুরনো জগতে ফিরে যেতে হবে? অন্ধকার জগতে কি আমার ফিরে গিয়ে অ্যানাকোন্ডাকে খুঁজে বের করব? সে জানে না আমার অতীত কি ছিল। মনে হচ্ছে এবার আমাকেও ফিরতে হবে সে জগতে। নিলয় দাঁড়িয়ে আছে, এক এক করে লাশ উদ্ধার করে বের করে আনছে। নিলয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তার মা বাবার কথা মনে পড়ছে। এ মানুষগুলো কারো না কারো মা বাবা। তবে সে সব সন্তান তার মা বাবাকে এখানে রেখেছিল, তারা সন্তান হিসেবে কুৎসিত। নিলয় এদেরকে দেখে কেঁদে ফেলেছে। হঠাৎ মিহান আসে নিলয়ের কাছে। মিহান বলে, নিলয় পুতুল দেখেই চিনতে পারে এটা অ্যানাকোন্ডার পাঠানো পুতুল। নিলয় সেটা হাতে নেয়। পুতুলের পেটে চাপ দিতেই শুনতে পায়, নিলয়, আগুনের শিখা যত উঁচু বুঝতে হবে নিচের কাজ তত শুকনো। তোমাকে আমি কাঠ বানিয়ে আগুনে জ্বালাবো। আমি কি চাই জানো? তোমার ধ্বংস। আমাকে তুমি কখনো খুঁজে পাবে না। আমাকে খুঁজতে তোমার বয়স শেষ হয়ে যাবে। খুঁজে বের করো আমাকে। নিলয় এবার মনে মনে ভেবেই নেয় সে আবার তার অন্ধকার জগতে ফিরে যাবে। সেই অন্ধকার জগতের নাম ডার্ক ওয়েব। কালো দুনিয়াতে সে ফিরে অ্যানাকোন্ডাকে খুঁজে বের করবে। নিলয় চলে আসার প্রস্তুতি নেয়। তখন সাংবাদিক এসে নিলয়কে প্রশ্ন করে, ঘটনা দেখে কি মনে হয় আপনার? কারা এগুলো করতে পারে? দেখুন, ঘটনা এটা নতুন নয়। আমার বাবা মাকে বোনকে বোম ব্লাস্টে মরতে হয়েছে। জানি না কে বা কারা এই কাজটা করছে, তবে সে খুব জলদি ধরা পড়বে আশা করি। আমরা আমাদের কাজ করছি, সময় মতো জানাবো। কিন্তু কত সময়? এর মধ্যে যদি তারা বোম ব্লাস্ট করে? এখন ওরা চাইলে তো যে কোনো কিছু করতে পারে, তবে আমাদের অ্যালার্ট থাকতে হবে। নিলয় সেখান থেকে চলে আসে। নিলয় অফিসে এসে চেয়ারে বসলো। চেয়ারে বসে পিসির দিকে তাকিয়ে থাকে সে। হাত কাঁপতে থাকে। 5 বছর আগে নিলয় যে অন্ধকার দুনিয়া থেকে চলে এসেছে সেটার কথাই ভাবতে থাকে। 5 বছর আগে নিলয়ের উপরে তার বাবা রেগে থাকতো। কেন তাকে সবসময় বকাঝকা করতো তার পিছনে কারণ হলো নিলয় সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো। নিলয়ের বাবার তখন ইমামতি করেই দিন চলতো। মানুষ যা টাকা দিত ইমামতির জন্য সেই টাকা দিয়েই সংসার চলতো। অল্প জমি ছিল। নিলয়কে সবসময় বলতো তার বাবা সেই জমিগুলো দেখাশোনা করতে, কিন্তু নিলয় সেগুলো দেখতো না। সারাদিন ঘোরাঘুরি করতো আর রাত হলে কম্পিউটার নিয়ে পড়ে থাকতো। নিলয় সেটা কাউকে বলতো না। কেবল ফারজুক সাহেব রাতে নামাজ পড়তে উঠলে দেখতে পেত নিলয় রাতে বসে কম্পিউটারের সামনে বসা। কম্পিউটার সেটা পটায় নিলয় কিনেছিল তার মায়ের পোষা গরু বিক্রি করে। নিলয়ের এমন খামখেয়ালিপনা কাজের জন্যই ফারজুক সবসময় বকতো। এভাবেই দিন চলে যায় নিলয়ের। নিলয় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো বলে ফারজুক সবসময় বকাঝকা করতো। তোর কি কোনো কাজ থাকে না? সারা রাত কম্পিউটার থেকে কি করিস? কত মানুষ কম্পিউটার টিপে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করছে, আর তুই কি করছিস? তোর নিয়ে আর ভালো লাগে না। এইরকম করে চললে তোর ওই কম্পিউটার সব পুড়িয়ে দেবো বলে দিলাম। সব সময় এটা কেন বলো? আমি তো তোমায় নিয়ে কিছু বলি না। কম্পিউটারে কাজ থাকে আমার, যেটা তুমি বুঝবে না। তোর মতো বেয়াদব ছেলে আমার ঘরে আল্লাহ কেন দিয়েছে? তোর মায়ের আদর পেয়ে এমন হয়েছিস। নিজের গরু বিক্রয় করে ছেলের শখ পূরণ করেছে। সবগুলো তোরা বেয়াদব। মাকে নিয়ে কিছু বলবা না। সামনে থেকে চলে যা, তোকে দেখতে ইচ্ছে করছে না। নিলয় তার বাবার কথা শুনে চলে আসে। সারাদিন ঘোরাঘুরি করে বাড়িতে এসে দেখতে পায় তার বাড়িতে কেউ নেই। নিলয় আরশাদ সাহেবের বাড়িতে যেতে তার স্ত্রী বলে,
নিলয় আসিস, জলদি হাসপাতালে যা। তোর বাবা স্ট্রোক করেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখনই যা। কি? বাবার হঠাৎ কি হলো? জানি না, বাজারে গিয়েছিল, তারপর ফোন আসে বাড়িতে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তুই চলে যা এক্ষুনি। নিলয় এটা শুনে দৌড়ে চলে যায় হাসপাতালের দিকে। হাসপাতালে এসে তার বাবাকে খুঁজে বের করে। তার বাবার মুখে অক্সিজেন মাস্ক পরা। হেনা বেগম নিলয়কে দেখে কান্না করে দেয়, জড়িয়ে ধরে নিলয়কে। নিলয় বলে, হঠাৎ এমন কেন হলো বাবার? কেমন আছে তিনি? ঠিক আছে, মেজর ট্যাক হয়নি, কিন্তু এমন হয়েছে তোর বাবা একটি ব্যাংকে ডিপোজিট করে রেখেছিল আমাদের জন্য। সেখানে সুদ ছাড়াই 30 লাখ টাকা জমিয়েছিল, কিন্তু তোর বাবা চেয়েছিল তোকে দেশের বাইরে পাঠাবে, এজন্য নাকি 10 লাখ টাকা লাগবে। তাই তোর বাবা গিয়েছিল ব্যাংকে 2 সপ্তাহ আগে। ব্যাংকের লোকেরা জানায় তাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো কাজ করছে না, টাকা চেক করতে হবে, টাকা আটকে আছে, সব অনলাইন সিস্টেম। হাবিজাবি তো বুঝি না আমি, আমার মাথায় আসে না। ওনারা তারিখ দেয় আজকে আসতে, অ্যাকাউন্ট ঠিক হতে সময় লাগবে। আজকে যে জানতে পারি ব্যাংক বন্ধ। আরও লোক এসে ব্যাংকের ম্যানেজার ভাগছে, অ্যাকাউন্ট তিনি বন্ধ করে দিয়ে পালিয়েছে, তাই তোর বাবা স্ট্রোক করেছে। আচ্ছা, এখানে থাকো, আমি দেখি ব্যাংকের ওদিকে গিয়ে কি হয়েছে। ডাক্তারের সাথেও কথা বলে নিব। ও বাবার সেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, বই তো দিয়েছিল, সেটা কই আমাকে দাও, দেখি ব্যাংকে যে কি করা যায়। নিলয় বইটা নিয়ে সেখান থেকে চলে আসে, ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানায় তেমন কোনো ভয় নেই, নর্মাল স্ট্রোক করেছে ফারজু। নিলয় হাসপাতাল থেকে সোজা বাড়িতে চলে আসে। রুমের ভিতরে আসলো সে, দরজা আটকে গিয়ে সোজা কম্পিউটারের কাছে আসলো। তারপর সেটা অন করে পিসির সামনে বসলো। তারপর নিজের সব তথ্য হাইড করে, নিজের সব তথ্য সরিয়ে ফেলে ভিপিএন এর সাহায্যে ডার্ক ওয়েবে প্রবেশ করলো নিলয়। একটি লিঙ্ক তৈরি করতে থাকে নিলয়। নিলয় জানে কিভাবে জিমেল আইডি হ্যাক করতে হয়। বটনেট ব্যবহার করে ব্রাউজার হাইজ্যাকিং করে, র্যানসমওয়্যার ব্যবহার করে, ভাইরাস প্রয়োগ করে যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করা সহজ। হ্যাকাররা ক্রেডিট কার্ড নম্বর চুরি করা, অ্যাকাউন্ট সম্পর্কিত স্পর্শকাতর তথ্য সংগ্রহ বা সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেম হ্যাকের মাধ্যমে প্রতারণা করে থাকে। তবে নিলয় খেলবে নতুন গেম। সে ফিশিং মেসেজ তৈরি করে, সুন্দর একটি মেসেজ লিখলো, যেটা জিমেলে পাঠানো যাবে এমন মেসেজ। নিলয় একটি মেসেজ লিখেছে, 2 crore টাকা হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর একটি লিঙ্ক সেট আপ করে দেয়, যে লিঙ্কটাতে কেউ ক্লিক করলেই তার ফোন কিংবা যে ডিভাইস থেকে লিঙ্কে প্রবেশ করবে সেই ডিভাইস হ্যাক হয়ে যাবে। নিলয় সেই ডিভাইসকে সাথে সাথেই কন্ট্রোলে নিতে পারবে, কারণ লিঙ্কে ঢুকলে ভাইরাস এড হবে তার ডিভাইসে। এরপর নিলয় সেই ভাইরাস সফটওয়্যারের মাধ্যমে নিলয় যে কোনো কিছু করতে পারবে। নিলয় সব কিছু রেডি করে নিয়েছে। এরপর ডিবি ব্যাংকের মেন জিমেল সেই ফিশিং মেসেজ পাঠিয়ে দিয়েছে। নিলয় জানে এই মেসেজটা তারা রিড করবেই, এর কারণ যেহেতু ডিবি ব্যাংকের ম্যানেজারেরা এই টাকার জালিয়াতি করছে। অনেক শাখা ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আর সেই টাকা ঢোকার নোটিফিকেশন মেসেজ যাবে জিমেলে। তাই জিমেলেই নিলয় সেম মেসেজ পাঠালো। মেসেজ পাঠিয়ে নিলয় অপেক্ষা করে, পাইচারি করছে সে। 1 মিনিটের ভিতরেই নিলয় দেখতে পায় সেই জিমেল রিড হয়েছে এবং কম্পিউটার ডিভাইস থেকে সেই লিঙ্কে প্রবেশও করা হয়েছে। নিলয় 10 সেকেন্ডের ভিতরে সেই ডিভাইসকে কন্ট্রোল করে নিল। ওপারে থাকা কম্পিউটারের সামনে বসে থাকা লোকটা বুঝতে পারে না হঠাৎ কি হলো। টাকার মেসেজ অনেকগুলো আসছিল, চেক করতে করতে হঠাৎ কোন মেসেজে ক্লিক করে লিঙ্কে প্রবেশ করেছে বুঝতে পারে না। সে অতটা পাত্তা দেয় না, কিন্তু সব কিছু চেক করে যখন কম্পিউটার অন রেখে মেল অফিসারের কাছে গিয়ে টাকার পরিমাণের হিসাব দেয়, কিন্তু এদিকে নিলয় তার কাজ শুরু করে দিয়েছে। সে দেখতে পায় এই কম্পিউটারে সবগুলো শাখা ব্যাংকের অ্যাকাউন্টের হিসেব রাখা আছে। যাদের অ্যাকাউন্টে বেশি বেশি টাকা সেগুলো আলাদাভাবে সাজিয়ে রাখা হয়েছে। যে শাখায় যতগুলো অ্যাকাউন্টে টাকা আছে সেগুলো আলাদা করা। নিলয় আগে মেন অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়। এমনকি এবার যদি পাসওয়ার্ড যতবারই চেঞ্জ করা হবে সেটা আর চেঞ্জ হবে না, ওয়ার্নিং দেওয়া হবে, তারপর পুরো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। নিলয় মুচকি হাসতে থাকে, এবার কোথায় যাবে ওরা?
নিলয় তার বাবার অ্যাকাউন্ট চেক করে চেক বইয়ের নাম্বার দিয়ে সেখানে 30 লাখ টাকা আছে। নিলয় তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাগুলো সেন্ড করে নিয়ে সেন্ডিং মেসেজ ডিলিট করে দেয়। তারপর মেন অফিসারের কম্পিউটারে একটি মেসেজ দেয়। হ্যালো, মাই নেম ইজ হারকিউলিস। তোমার এই কম্পিউটারটি হ্যাক করা হয়েছে। তোমার কম্পিউটারের যাবতীয় অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছে। তোমার অনেক গোপন তথ্য ফাঁস হতে চলেছে। চেক করো তোমাদের সব কিছু ঠিক আছে কিনা। অফিসার সঞ্জয় দত্ত অবাক হয়, ভয় পায়। হঠাৎ এমন মেসেজ কে দিল? কোনো নাম্বার দেখা যাচ্ছে না, কোনো জিমেল নেই, সবগুলো ব্ল্যাক। সঞ্জয় অ্যাকাউন্ট চেক করে, হ্যাকার যা বলেছে তাই হয়েছে। সে তাড়াতাড়ি রিকভারি দিতে চায়, কিন্তু নিলয় রিকভারি মেন নিজের একটা বানানোর জিমেল সেট করে দিয়েছে। নাম্বারগুলো রিমুভ করে দিয়েছে। নিলয়ের জিমেলেই কোড আসে, কিন্তু নিলয় তো কখনো কোড দেবে না। সঞ্জয় ভয় পায়, সে ঘামতে থাকে। তার ব্যাংকের সবগুলো শাখা অ্যাকাউন্টের যে মেন অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সব হ্যাক করা হয়েছে। সঞ্জয় বুঝতে পারে না কি করবে, মাথা কাজ করে না তার। এমনটা কেন হলো, কীভাবে হ্যাক হলো বুঝতে পারে না। নিলয় মেসেজ দেয় আবার, সেখানে লেখা, আমি কিছুই নষ্ট করব না যদি সবগুলো অ্যাকাউন্টের টাকা যথাযথভাবে একদিনের ভিতরে ফেরত দেন, তবে আপনাদের সব তথ্য ফেরত দিয়ে দেব। আপনাদের নিজেদের অ্যাকাউন্টটাকেও ফেরত দেব। কিছুই নষ্ট হবে না। সময় মাত্র 24 ঘন্টা, না হলে সবগুলো অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেব আর আপনার সব তথ্য পুলিশের কাছে দিয়ে দেব। নিলয় মেসেজটা দিয়ে কম্পিউটার বন্ধ করে দেয়। তারপর সোজা বাজারে চলে আসে। তার অ্যাকাউন্ট থেকে 30 লাখ টাকা তুলে নিয়ে সে সোজা হাসপাতালে যায়। ব্যাগ ভর্তি টাকা নিয়ে হাসপাতালে আসলো। তার বাবা বসে আছে হেলান দিয়ে বেডের ওপর, পাশে নীলা, ফাহি, হেনা, আরশাদ বসা। নিলয়কে দেখে ফারজুক বলে, আমাকে দেখতে সে এখানে এসেছে, মরলেও তো খোঁজ নেবে না। নিলয় কিছু বলে না। হেনা সব কিছু বলে যে নিলয় এসেছিল, ব্যাংকে গিয়েছিল। নিলয় ব্যাংক বাড়িয়ে দিয়ে বলে, আপনার 30 লাখ টাকা এই ব্যাগে। টাকা তুলে নিয়ে এসেছি। ব্যাংক অ্যাকাউন্ট খুললে আগে ভালোভাবে খোঁজ নিবা। যে কোনো ব্যাংক পুরাতন, কোন ব্যাংকের রেকর্ড ভালো, কোন ব্যাংকের লোকদের ব্যবহার ভালো, সুবিধা অসুবিধা কী কী। সুদের হার না দিলেও সব ব্যাংক যে ইসলামিক ব্যাংক হবে এমন না। তুমি সৎ মানুষ, সুদ দিবে না। অ্যাকাউন্টে টাকা রাখলে তাই বলে এটা ভাববে না সেই ব্যাংকটা ভালো। এরকম ভুল নেক্সট টাইম করবেন না। যদি করেন তখন আমাকে কিন্তু পাবেও না হয়তো। অনেক ঝামেলা করে টাকা উঠিয়ে আনলাম, বাকিদের টাকাও ফেরত দেওয়া হচ্ছে। দেখে নিও সব ঠিকঠাক আছে কিনা। ও আরেকটা কথা, আমি দেশের বাহিরে যাব না। নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। ফারজুক সাহেব টাকার ব্যাগ পেয়ে অনেক খুশি হয়ে গেছে। নিজের জমানো হালাল টাকা পেয়ে তার সব অসুস্থতা চলে গিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি সবাই খুশি হয়। এরপর তাকে রিলিজ দেওয়া হয়। এভাবে কিছুদিন চলে যায়। একদিন নিলয় কম্পিউটারের সামনে বসে কানে হেডফোন গুঁজে জোরে গান শুনছিল। হেনা বেগম বাড়ির পিছনের পুকুরে পানি আনতে গিয়েছিল রান্নার জন্য। কলসি কাকে তুলতে পা পিছলে পড়ে যান তিনি। ভারী কলসিটা ফসকে গিয়ে হাঁটুর উপরে গিয়ে পড়ে। ওনার হাঁটু যায় মচকে, ব্যথার জোরে চিৎকার করতে থাকে। নীলা মাদ্রাসাতে ছিল। দুপুরের দিকে ফারজুক আর নীলা একই সাথে বাড়িতে প্রবেশ করে। ঘটনার আধা ঘন্টা হয়ে যায়। ওনারা এসে হেনাকে ডাকতে থাকে, কিন্তু পায় না। হঠাৎ চিৎকার শুনতে পায়। হেনা যন্ত্রণায় চিৎকার করছে, বাড়ির সবাইকে ডাকছে। নীলয় তার রুমে ছিল। নীলা ডেকেছে কিন্তু শুনতে পায়নি। পরে নীলা আর ফারজুক গিয়ে হেনাকে তুলে নিয়ে আসে। ফারজুক হেনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। নীলা তার বাবাকে বলেছিল, ভাইয়াকে ডাকবো? না, জানোয়ারটাকে আর ডাকবে না। সে ভালোই থাকুক, দেখি সে তার মাকে কখন খুঁজতে পায়। কিন্তু ভাইয়া যদি... চুপ, চল আমার সাথে হাসপাতালে। নীলা আর কিছু বলে না। তার মাকে নিয়ে হাসপাতালে যায়। পা ব্যান্ডেজ করে দেয় হেনার। ফারজুক বাড়িতে আসে, চুপচাপ বারান্দায় বসে। নিলয় 1.5 ঘন্টা পর বাইরে আসে, হেনাকে ডাকে, মা কোথায় তুমি? ক্ষুধা লাগছে। তোর মায়ের মাথা চিবিয়ে খাবি, এনে দেব। এভাবে কথা বলো কেন তুমি? তা তোমাকে স্যার স্যার বলে ডাকবো? তা স্যার, এখন ক্ষুধা লাগছে আপনার, কি করতে পারি বলতে পারেন আপনার জন্য? ধুর, মা কই বলো। কম্পিউটার নিয়ে থাক। তোর মা হাসপাতালে, পা ভাঙছে, পুকুরে পড়ে গিয়েছিল,
কানে তুমি হেডফোন গুঁজেছিলে, তোর এসব জানার কি দরকার? তোকে কতবার ডেকেছে, আর তুই? তোর কম্পিউটার আজকে আমি ভেঙে ফেলবো। আর্য কথাগুলো বলে উঠে দাঁড়ায়, তারপর হাতে একটা লোহার রড নিয়ে এসে নিলয়ের রুমে প্রবেশ করে। নিলয় বুঝতে পারে না কোন দিকে যাবে। আর্য এসে মনিটরের উপরে জোরে একটা বাড়ি দেয়। বাড়ি দিতে দিতে সবগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলে। কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, সিপিইউ যা যা আছে ভিতর বাহির সবগুলো বাড়ি দিয়ে পুরোটাই একদম কাগজের মতো টুকরো টুকরো করে দিয়ে সব পানিতে ফেলে দেয়। নিলয় কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। সে ঘর থেকে বের হয়ে হাসপাতালে চলে আসে। সেখানে এসে তার মায়ের সাথে দেখা করে। নিলয় যদি তার মায়ের ডাক্তার শুনতে পেত তাহলে হয়তো আজ এমন হতো না। নিলয় চুপচাপ মায়ের পাশে বসে কাঁদতে থাকে। ফাহির কথা শুনে নিলয় কল্পনা থেকে বাস্তবে ফিরল। পিছনে তাকিয়ে দেখো ফাহি এসেছে। ফাহি নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনে চেয়ারে বসে নিলয়ের হাত ধরল। নিলয় ফাহির ঠোঁটের দিকে তাকায়। ফাহি বলে, কি দেখছো এভাবে? তোমার ঠোঁট। হ্যাঁ, কেন? চুমু খেতে ইচ্ছে করছে। ভূতে ধরেছে নাকি? ও, বারণ আছে? আচ্ছা তবে থাক। সেটা কখন বললাম? তার মানে বারণ নেই? তাহলে একটা চুমু খেতে পারি? এখন এখানে? আবার কোথায় খেতে হবে? জায়গা বাধ্যতামূলক নয়। একটা চুমুর অভাবে আমার মাথা কাজ করছে না। ফাজিল, আমার ভয় করছে যদি কেউ আসে। আসলে আসবে, তাতে কি? আমি তো আমার ইয়েকে চুমু খাবো, তাই না? এটা কি? আমার আগামীর বউ। ইস, শুনতেই লজ্জা করছে। আচ্ছা তাহলে সরে আসো। নিলয় ফাহিকে ডাকে। এমন সময় অর্ক ভিতরে আসলো। দুজনে দুদিকে সরে যায়। অর্ক বিষয়টা বুঝতে পারে, তাই রুম থেকে চলে যেতে থাকে, কিন্তু নিলয় যেতে বারণ করলো। নিলয় বলে, অর্ক, প্রতিটা হাসপাতাল, মসজিদ, মার্কেট, স্কুল, কলেজ, মাদ্রাসা সবখানে পুলিশ আর আর্মি ফোর্স সিভিলে অবস্থান করো। আজ থেকে ওদের ডিউটি চারপাশে থাকে। কোনো সন্দেহজনক কিছু দেখলেই তাকে ধরে এনে জাস্টিফাই করবে। আমার মনে হচ্ছে অ্যানাকোন্ডা আরও বড় ব্লাস্টের প্ল্যানিং করছে, কিন্তু আমি সেটা হতে দিব না। বোমটা সে প্ল্যানিং করে ব্লাস্ট করছে কিভাবে? জানি না স্যার, আমাদের বড় একজন হ্যাকারের দরকার, যার সাহায্য পেলে হয়তো হ্যাকারের লোকেশন ট্র্যাক করা যাবে। আচ্ছা এসব দিয়ে ভেবো না। আমার কাছে অ্যানাকোন্ডা দুটো পুতুল দিয়েছিল, সেটা আমাকে দিয়ে যাও তো। ঠিক আছে স্যার। নিলয় বলে। অর্ক কিছু সময়ের মধ্যে সেই দুটো পুতুল এনে দেয়। নিলয় সেগুলো নিয়ে অফিস থেকে বের হয়। যখন সে বের হতে যাবে তখনই সবাই প্রশ্ন করে, পুতুল নিয়ে খেলতে। আর কেউ প্রশ্ন করলো না। নিলয় সোজা চলে আসে তার সিক্রেট অফিসে। অফিসের ভিতরে আরও দুজন ছেলে বসে আছে। ওরা দুজন নিলয়ের স্পেশাল লোক। নিলয় দরজার কাছে আসলো। সিঙ্গার ছাপ দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। নিলয়কে দেখে ওরা দুজন তাকায়। একজনের নাম সিয়াম, আরেকজনের নাম মাসুম। সিয়াম বলে, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? 1 বছর পর তুমি আসলে, তো লেট। হ্যাঁ, ডার্ক ওয়েবে কোনো নিজস্ব সাইট পেয়েছিস যেটার নাম অ্যানাকোন্ডা? সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, তাকে ট্র্যাক করব। সে অনেক চালাক। আমার পরিবার ও বৃদ্ধাশ্রম বোম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। কি বলো ভাই, তোমার সাথে মাইন্ড গেম? তাকে কি খুঁজে পেয়েছো? সেটার জন্যই এখানে এলাম। প্রুফ বলতে এই দুটো জিনিস আছে, তোরা এই দুটোর ব্যবস্থা কর। সে আমাকে কল করেছিল, নাম্বারটা সাজানো। নিলয় পিসির সামনে বসলো, তার ফোন বের করে। নিলয় ডার্ক ওয়েবে প্রবেশ করেছে। পুরনো সেই জগৎ যেখানে নিলয়কে সবাই ভয় পেত। সেই ভয়ের নাম ছিল দ্য ডার্ক হারকিউলিস। নিলয় তার সাইটে প্রবেশ করে। নিলয় অ্যানাকোন্ডার কথা ভাবছে। সে একজন ব্যাড হ্যাকার। সে সাইবার অপরাধী। যারা এ ধরনের অপরাধের সাথে যুক্ত থাকে তাদের সাইবার অপরাধী বলে। হ্যাকার যারা আক্রমণকারী, অ্যাটাকার বা সাইবার ক্রিমিনাল নামেও পরিচিত। কম্পিউটার সিস্টেম এবং দুর্বলতা সম্পর্কে তাদের জ্ঞান ব্যবহার করে লক্ষ্যের প্রতিরক্ষা লঙ্ঘন করে। অ্যানাকোন্ডা একটি সিস্টেমে প্রবেশের জন্য সফটওয়্যার দুর্বলতা, দুর্বল পাসওয়ার্ড বা নিরাপত্তা ভুল কনফিগারেশন শোষণ করে। নিলয় বুঝতে পারে না সে ভুলটা কী করলো। ডেটা পরিবর্তন বা মুছে ফেলা, পরিষেবাগুলোকে ব্যাহত করা বা আরও আক্রমণের জন্য একটি লঞ্চ প্যাড হিসেবে আপ সিস্টেম ব্যবহার করেছে। সাধারণত ফিশিং, হ্যাকিং, সাইবার নির্যাতন, পরিচয় চুরি করা, স্প্যামিং এ ধরনের অপরাধ বেশি সংঘটিত হয়।
তবে বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সাইবার হামলার অন্যতম একটি হচ্ছে ফিশিং, ভিশিং ও স্পিশিং। ফিশিং একটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ, যেখানে আক্রমণকারী বিশ্বস্ত ব্যক্তি হিসেবে অবস্থান করে এবং ভিকটিমকে ভুয়া ইমেল পাঠায়। এই ইমেলের লিঙ্কে ক্লিক করলে সমস্ত তথ্য চলে যায় হ্যাকারদের হাতে। জনপ্রিয় ওয়েবসাইট, স্টোরেজ বা প্ল্যাটফর্মের নামেও ছদ্মবেশে গ্রাহকদের অ্যাকাউন্ট, পাসওয়ার্ড সহ বিভিন্ন সংবেদনশীল তথ্যগুলো ফিশিংয়ের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে সাইবার ক্রিমিনালরা। এছাড়াও ম্যালওয়্যার ও ভাইরাস ছড়াতেও ব্যবহার হচ্ছে এটি। এই ধরনের ক্রেডেনশিয়াল ফিশিংগুলো ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠান উভয়কে টার্গেট করে তাদের হামলা পরিচালিত করে। ফিশিং মানে ভয়েস ফিশিং। যখন কম্পিউটার বা ইন্টারনেট নিয়ে বেশ সতর্ক, তখন হ্যাকার হ্যাকিং কার্যক্রম চালিয়ে যেতে পারে একটি ফোন কলের মাধ্যমে। সাধারণত ফোন করে ব্যবহারকারী গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয় এই হ্যাকিংয়ের মাধ্যমে, যেটা নীলয়কে করেছে অ্যানাকোন্ডা। নীলয় বুঝতে পারে অ্যানাকোন্ডা তাকে কেন কল করেছিল, তার লোকেশনের জন্যই সে কল করেছে। এছাড়াও অ্যানাকোন্ডা এই ফোন কলের মাধ্যমে যে কারোর সাথে ডেবিট কার্ড নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, বিভিন্ন পাসওয়ার্ড বা পিন নাম্বার নেবার জন্য ফিশিং সাজিয়ে থাকে। কলটি এমনভাবে করা হয় ভিকটিম বুঝতে পারবে না হ্যাকার কল করেছে বা তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমাদের দেশে বিকাশের মাধ্যমে এমনটি প্রায় করা হয়। বলা হয়, আমি বিকাশের কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনার এই তথ্যগুলো লাগবে, না দিলে আজকের ভেতর আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। অসচেতন কাস্টমাররা অজ্ঞাতবশত তাদের গুরুত্বপূর্ণ তথ্য যেমন পিন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দেন। এরপর যা হওয়া তাই ঘটে। বাইরের দেশ এগুলোতে এমনটি হয়। যেমন যারা কোনো কোম্পানিতে কাজ করে তাদের ফোনে কল দিয়ে বলা হয়, আমি অমুক কোম্পানির আইটি ডিপার্টমেন্ট থেকে বলছি। ফিশিং হ্যাকিংয়ে মূলত ভিকটিমকে ভয় দেখানো হয়, যেমন এখনই তথ্য না দিলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা অফিসের কাজে জরুরি এই তথ্যগুলো লাগবে ইত্যাদি। স্মিশিং মানে এসএমএস ফিশিং। এর মাধ্যমে হ্যাকার ইন্টারনেট ব্যবহার না করে শুধু টেক্সট মেসেজের মাধ্যমে হাতিয়ে নিতে পারে হাজার হাজার টাকা। অ্যানাকোন্ডা নিলয়কে মেসেজ দিয়েছিল কিনা সেটা চেক করার জন্য নিলয় তার ফোন চেক করে। নিলয় অবাক হয়, সাথে ভয়ও পায়, কারণ যেদিন ওর মা বাবা বোনকে বোম দিয়ে মারা হয় সেদিন সন্ধ্যায় নিলয়কে ডিরেক্ট মেসেজ করেছিল অ্যানাকোন্ডা। নাম্বারটি হলো 11টা 1, যে নাম্বার থেকে নিলয়কে কল করে অ্যানাকোন্ডা। তবে মেসেজের মাধ্যমে যেভাবে টাকা হাতানো হয়, অ্যাকাউন্টের টাকা ক্যাশ ইন হতো, সঙ্গে সঙ্গে কেউ একজনের কল করে বলতো, ভাই ভুল করে আপনার ফোনে টাকা চলে গেছে, দয়া করে পাঠিয়ে দিন। আপনি ব্যালেন্স না চেক করে টাকা পাঠালেন তো আপনার টাকা চলে গেল তাদের হাতে, অথচ আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই আসেনি। এই ধরনের হ্যাকিংয়ের ক্ষেত্রে কোনো পরিচিত নাম্বার ব্যবহার করা হয়, যেমন বিকাশ, রকেট, পেপাল ইত্যাদি। দেখে বুঝতেই পারবেন না এটা ফেক নাম্বার। অন্যান্য দেশে যাদের পেপাল আছে তাদের ফোনে মাঝে মাঝে এমন হ্যাকিং মেসেজ আসে। যারা ভুল করে তথ্য রিপ্লাই দেয় তাদের সব তথ্য চলে যায় হ্যাকারের হাতে। কখনো কখনো টেক্সট মেসেজে লিঙ্ক পাঠিয়েও বিভ্রান্ত করা হয় ভিকটিমকে। লিঙ্কে ক্লিক করে ফিশিং সাইটে চলে যায় এবং ইউজার বুঝে ওঠার আগেই সে হ্যাকিংয়ের শিকার হয়। নিলয় ডার্ক ওয়েবে ডুবে নিজের বানানো হারকিউলিস সাইটে প্রবেশ করে, তারপর একটা লিঙ্কে ক্লিক করে আরেকটা সাইট নিয়ে যায়। সেখানে তার বানানো জিমেল আইডি পাস দিয়ে প্রবেশ করলো। এরপর অ্যানাকোন্ডার পাঠানো নাম্বারটি সেখানে বসায়। নেক্সটে ক্লিক করে একটা নতুন পৃষ্ঠা আসে। সেখানে একটি কঠিন 19 সংখ্যার ক্যাপচা আসলো, আর সেটা একটি চিত্র আঁকাতে হবে এবং সেটা 3 মিনিটের ভিতরে, না হলে আসল নাম্বার খুঁজে পাওয়া যাবে না। নেক্সট আবার এই পেজে আসতে হলে 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। নিলয় নেক্সট চাপ দেয়, একটি ক্যাপচা আসলো। নিলয় ক্যাপচার দিকে তাকিয়ে থাকে পুরো 1 মিনিট। কোনো উত্তেজিত না হয়ে চুপচাপ মনোযোগ দিয়ে ক্যাপচা সাজাতে থাকে। সাজাতে সাজাতে শেষ পর্যায়ে চলে এসেছে। সংখ্যার মাধ্যমে চিত্র প্রদর্শিত হবে আর 20 সেকেন্ড বাকি আছে, কিন্তু এখনও 15তে আটকে আছে আর 10 সেকেন্ড। নিলয় মিলিয়ে ফেলেছে। সময় পার হলেই নেক্সট অপশন আসতে 10 সেকেন্ড সময় নেয়। নিলয় সব কিছু মিলিয়ে চুপচাপ বসে থাকে। তারপর 10 সেকেন্ড পরে নেক্সট অপশন আসলো। নিলয় সেখানে ক্লিক দেয়। তখনই নাম্বারটির আসল নাম্বার চোখের সামনে ভাসতে থাকে। তার মানে ক্যাপচা সঠিক হয়েছে।
নিলয় দীর্ঘ একটা শ্বাস ছেড়ে পিসির দিকে তাকালো। রবি একটি নাম্বার। নিলয় নাম্বারটা তার ফোনে পাতায়। ফোনে 4 ডিজিট পাতাতে যার নামটা ওর সামনে ভেসে উঠল, নিলয় অবাক হয় সে নামটা দেখে, কারণ নাম্বারটা তার ফোনে সেভ করা খুব পরিচিত একজনের নামে। নিলয় মুচকে হাসে, মনে মনে বলে, ইস, তাকে ভালোবাসলাম, নিজের কাছে রাখলাম, সে আমার সাথে মাইন্ড গেম খেললো, কিন্তু সে একা, নাকি তাকে দিয়ে গেম খেলানো হচ্ছে অন্য কেউ? তবে খেলতে থাকো, আমিও দেখতে চাই সে কতটা খেলতে পারে। নিলয় তার পিসি বন্ধ করে সিয়ামকে ডাক দেয়। সিয়াম বলে, ভাই তোমার কাজ শেষ। পুতুলগুলোর ভিতরে ক্যামেরা ছিল, লাইভ ক্যামেরা আর রেকর্ড চিপস, মেমোরি চিপও আছে, লোকেশন ট্যাগ চিপ ছিল। তুমি যে এখানে এসেছো সেই লোকেশনও জানে, কিন্তু আমি লোকেশন চেঞ্জ করে একটা এক লোকেশন সেট আপ করে দিয়েছি সেই চিপে। এখন তুমি যেখানেই থাকবে এটা একটি ফেক লোকেশন দেখাবে। নষ্ট করিনি, তবে ক্যামেরাগুলো নষ্ট করেছি। মেমোরি আছে যেটার মাধ্যমে অডিও তুমি শুনতে পারবে। মেমোরির উপরে সিরিয়াল নাম্বার, সেখানে 24 সাল আছে। সিরিয়াল নাম্বার থেকে মেমোরির ডিটেলস বের করেছি, আর সেই সিরিয়াল অনুসারে মেমোরি কোম্পানির সাইট থেকে যে লোকেশন পাওয়া গেছে তা হলো গুলিস্তানের একটি দোকান থেকে একাধিক মেমোরি কেনা হয়েছে। আমাদের সেই দোকানের পাশের সিসি ক্যামেরা চেক করলে বোঝা যাবে কে কিনছে। দোকানগুলোতে খোঁজ নিতে হবে। আমার টিমকে বলো খোঁজ নিতে। হুম, আমার টিমকে এখানে নিয়ে যাওয়া যাবে না। আমি জানি হ্যাকারকে, তাকে এতটা কাছের ভেবেছি, এতটা ভালোবাসা দিয়েছি, নিজের কাছের মানুষ হিসেবে দেখেছি। সে আমার পরিচিত খুব। টিমকে জানালে তার কাছেও খবর চলে যাবে। তাহলে এখন কি হবে? তোরা আছিস তো, তোরা কাজটা কর, আমি তার উপর নজর রাখছি। শুভ্রকে বলে নজর রাখার কাজটা করতে। ঠিক আছে। শোন, তোদেরকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার অন থাকবে, এর লাইভ লোকেশন আমাকে জানাবি। আমি নতুন ফোন আর নাম্বার নিয়েছি, নাম্বারটা দিয়ে যাচ্ছি, সেখানেই তোদের সাথে কথা হবে। সিয়াম বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় মুচকি হাসতে থাকে। নিলয়ের যেদিন কম্পিউটার নষ্ট করে নিলয় অনেক কেঁদেছিল, কারণ নিলয় ছিল হ্যাকারদের বস। তার দুজন সঙ্গী ছিল, তারা হলো সিয়াম আর মাসুম। নিলয়কে যখন বাসা থেকে তাড়িয়ে দেয় তখন সে সোজা এদের কাছে আসে। নিলয়কে ওরা নিজেদের কাছে রেখেছিল। প্রথম 1.5 বছর অনলাইনে কত কিছু করেছে, মানুষকে নিয়ে তারা গেম খেলেছে, টাকার উপরে শুয়েছে। নিলয়দের একটা পাওয়ার দরকার ছিল, আর সেই পাওয়ারটার নাম ছিল কোনো সরকারি অফিসার হওয়া। নিলয় সেটাই করে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল সাইট হ্যাক করে সেখানে এত বেশিবার অ্যাটাক দেয়, পুরো সাইট নিজেদের কন্ট্রোলে নিয়ে রাখে ওরা। সেখান থেকে সেনাবাহিনীর মেজরের নাম্বার পায়। নিলয় তার গ্রামে তার অ্যাসিস্ট্যান্টদের মিথ্যে গল্প শোনায়। আসল গল্পটি নিলয়, মাসুম আর সিয়ামই জানে। নিলয় তার অতীত কল্পনা করে হাসতে থাকে, কিন্তু নিলয় সেই অতীত এখন প্রকাশ করতে চায় না। সময় মতো অ্যানাকোন্ডার সাথে সে গেমস খেলে তাকেই নিজের মাইন্ড গেমে ফেলাবে। অ্যানাকোন্ডা চেয়ারে বসে সিগারেট টানছে, ওর পিছনে 5 জন লোক দাঁড়িয়ে। অ্যানাকোন্ডা হাসতে থাকে, কারণ অ্যানাকোন্ডা নিলয়ের প্রতিটি পদক্ষেপ জানে। নিলয় কোথায় আছে, কি করছে সেটা বুঝতে পারে অ্যানাকোন্ডা। নিলয়ের সাথে শত্রুতা কেন? অ্যানাকোন্ডা জানে কেন নিলয়ের সাথে শত্রুতা আছে তার, যেটা বাহিরের কেউ জানে না। অ্যানাকোন্ডা এখন হাঁটছে, তার কারণ হলো নিলয় তার সব ফোর্সদের বলেছে হাসপাতাল, মার্কেট, শিশু পার্ক, পাবলিক প্লেস, মাদ্রাসা, স্কুল, কলেজে তার ফোর্স পাঠানো হয়েছে। কিন্তু অ্যানাকোন্ডা এই খবরটা তখনই জানে, তাই সে নতুন প্ল্যান করে। একবার সে বুড়োদের মেরেছে, এরপর সে সিদ্ধান্ত নেয় শিশু পার্কে বিকালে বয়স্ক ব্যক্তিরা জগিং করতে আসে, সেখানে ব্লাস্ট করাবে। অ্যানাকোন্ডা বোম বানানোর জন্য তার লোকদের ডেকেছে। সে বলে, বয়েস রেডি হয়ে যাও, শিশু পার্কে বাচ্চাদের সাথে বয়স্কদেরও উড়াতে হবে। এবার শিশু পার্কে টার্গেট করেছি। সবচাইতে বড় পার্ক হলো সেক্টর পার্ক। সবাই আমরা সেখানে গিয়ে বাচ্চাদের ব্যাগে বোম রাখবো, তারপর আমি নিজের দায়িত্বে ব্লাস্ট করাবো। রেডি সবাই? অ্যানাকোন্ডার কথা মতো সবাই বোম বানাতে থাকে। অ্যানাকোন্ডা কে? সে কেন নিলয়ের পিছনে পড়েছে? তার বিশেষ কারণ তো আছে, যেটা নিলয়ও জানে, আবার অ্যানাকোন্ডাও জানে। নিলয় নিজের মতো প্ল্যান করেছে, আর অ্যানাকোন্ডা এবার খেলবে অন্যভাবে। মানুষ মারার জন্য দায়িত্বহীনতার কারণে নিলয়কে অপমান করা হবে।
জনগণ আন্দোলন করবে। অ্যানাকোন্ডা আন্দোলনেই বোম ব্লাস্ট করার প্ল্যান করেছে। সে সিগারেট টানতে টানতে নিলয়কে উদ্দেশ্য করে বলে। নিলয় জোরে হাসতে থাকে। হ্যাকারের লুকোচুরি দেখতে নিলয়ের এখন বেশ ভালো লাগছে। নিলয়কে সে চ্যালেঞ্জ দিয়েছিল নিলয়কে না জেনেই। অ্যানাকোন্ডা জানেই না নিলয় একজন হ্যাকার। ফারজুক সাহেব কম্পিউটার নষ্ট করে তারপর নিলয় মন খারাপ করে থাকতো। সেই ঘটনার 2 মাস পর নিলয় বাহিরে গিয়েছিল রাতে। রাহিকে দেখতে পায় গলাতে ফাঁস দিচ্ছিল। নিলয় তাকে আটকায় আর সেসব তদমায় ভিডিও করে সবার সামনে প্রেজেন্ট করে। দোষ হয় নিলয়ের। রাহির সাথে তদমায়ের সম্পর্কের ফলে রাহি সুইসাইড করতে যায়, কিন্তু মাঝখানে ফাঁসে নিলয়। ফলে ফারজুক তাকে বাড়ি থেকে বের করে দেন। নিলয় তখনই ঢাকাতে এসে মাসুমদের সাথে থাকে। সিয়াম আর মাসুম এসেছে মার্কেটে। এখানে 100-এর বেশি ইলেকট্রনিক্সের দোকান আছে। এত দোকান ওরা কিভাবে খুঁজে বের করবে? তবুও মিশন কমপ্লিট তো করতে হবে। দুজন নেমে পড়ে কাজে। এদিকে অ্যানাকোন্ডা এসেছে এখানে, আর আজকে মেমোরি লাগবে, কারণ আজকের মিশনটা হবে নিলয়ের জন্য শেষ দিন। কারণ নিলয়কে পাঠাতে হবে অনেকগুলো ভয়েস। নিলয় এখন শহরের বাইরে আছে। লোকেশন সেটাই দেখিয়েছিল, কিন্তু নিলয় কোথায় যেন গিয়েছিল। একটা সেটআপ রুম ছিল, এরপর হুট করে লোকেশন চেঞ্জ হয়। নিলয়কে ঢাকার বাইরে দেখায়, কিন্তু অ্যানাকোন্ডা জানে না সেখানে একটি ফেক লোকেশন চিপ লাগানো হয়েছে। অ্যানাকোন্ডা 5টা মেমোরি কার্ড কিনে চলে যায়। অর্করা খুঁজতে খুঁজতে জনতা ইলেকট্রনিক্সের দোকানে আসলো। গরমে ওদের অবস্থা খারাপ। কি চায় ভাই? মেমোরি কার্ড লাগবে। মেমোরি তো ছিল, মাত্র ফুরিয়ে গেছে। একজন 5টা নিয়েছে। জানি না, সে প্রায় দিনেই অনেকগুলো করে মেমোরি কার্ড কিনে নিয়ে যায়। ওহো, আপনাকেই তো খুঁজছি আমরা। মানে? আমরা সিআইডি। এই যে কার্ড। স্যার, আমি কিছু করিনি। সেটা তো পরে বুঝবো। তোর দোকানের আশেপাশে সিসি ক্যামেরা আছে? হ্যাঁ, আমার দোকানেই আছে, ওই যে দেখুন। ঠিক আছে স্যার। ওরা 3 জন মনিটরের সামনে বসেছে। শ্যাম সিমগুলো কাট কাট করে দেখতে থাকে, কারণ দোকানে জানিয়েছে সে কখন কখন আসে। মাসখানেকের ভিতরে 3 বার এসেছে। দোকানি বলে, স্যার এই লোকটা, এই যে উনি আসে অনেকগুলো মেমোরি কিনে নিয়ে যায়। ওহো, তাহলে তুমি চান্দু? এমনটা করো। জানতাম না তুমি এত বড় খেলোয়াড়, কিন্তু তুমি নজরে পড়ে গেছো স্যার, আমি কিছু আর জানি না। হারকিউলিস দ্য ডার্ক টিমের কাছে। তুমি এবার বেঁচে দেখাও। স্যার, আমি কিছু আর জানি না। শামু, কি করব দোকানি রে? তুলে নিয়ে যাব নাকি? হ্যাঁ, থানাতে চালান করে দিতে হবে এটারে। না হো থাক, ছেড়ে দেই। শোনো, তোকে ছেড়ে দিব যদি তুই কাউকে কিছু না বলিস। কেউ যদি তোর কাছে এসে জানতে চায়, বলবি তুই কিছুই জানিস না। ঠিক আছে স্যার। ওরা সিসি ক্যামেরার ফুটেজ কালেক্ট করে নিয়ে আসে। বেশি কষ্ট করতে হয়নি ওদের। নিলয়ের নতুন নাম্বারে মেসেজ করে সব কিছু জানিয়ে দেয় মাসুম আর সিয়াম। সাথে সিসিটিভি ফুটেজও আছে। শুভ্রকে কল দেয় নিলয়। শুভ্রকে বলে, তোমাকে যে লোকেশন দিয়েছিলাম খুঁজে পেলে? জি স্যার, পাইছি। এটা একটা বন্ধ পাবলিক টয়লেট, কিন্তু এর ভিতরে আসলেই রহস্য। বুঝে গিয়েছি। আচ্ছা, আজকে রাতেই মিশনে যাব। নিলয় ফোন কেটে দেয়। সময় পেরিয়ে যায়। অ্যানাকোন্ডা অনেকগুলো বোম বানিয়ে ফেলেছে। এবার পালা শিশু পার্কে গিয়ে বোম ব্লাস্ট করানো। নিলয় জানে না অ্যানাকোন্ডার প্ল্যান কি। আবার অ্যানাকোন্ডা জানে না নিলয় তাকে চিনে ফেলেছে। নিলয় অফিসে বসে আছে। দারোয়ান আসে তার কাছে। একটা পুতুল দিয়ে যায় দারোয়ান। সেখানে একটি কাগজ লেখা। বিকাল হয়েছে, হঠাৎ খবর আসে শিশু পার্কে বোম ব্লাস্ট করানো হয়েছে। নিলয়ের কাছে সবার আগে খবর এসেছে। নিলয় বুঝতে পারেনি অ্যানাকোন্ডা এরকম একটি প্ল্যান করবে। নিলয় জানে এরপর ওর পালা। নিলয় সব অফিসারদের সেখান থেকে চলে যেতে বলে। তারপর পুতুলের আওয়াজটা শুনতে পায় নিলয়। নিলয় মুচকে হাসলো। সিএমকে মেসেজ করে জানিয়ে দেয় কি করতে হবে। সিএম অ্যানাকোন্ডার ফোনে একটি মেসেজ দেয়। অ্যানাকোন্ডা রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়েছে। মেসেজ আসতেই সিন করে। সেখানে লেখা দেখতে পায়, তোমার আসল নাম্বার এটাই তো? পারলে তুমি আমার লোকেশন খুঁজে বের করো বাচ্চা। তোমার অফিস একটি বাথরুমের রুমের মতো বানানো, তাই না? চাইলে সেটা বোম দিয়ে উড়িয়ে দিতে পারি। তোমার কি মনে হয় আমি জানি না তুমি কে?
এই হ্যাকারের লুকোচুরিতে তুমি বাচ্চা, আমি না। মাইন্ড গেম তুমি খেলোনি, তোমাকে খেলানো হয়েছে। তোমার বাবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। কাউন্টডাউন আমার জন্য নয়, বরং তোমার জন্য শুরু হলো। তুমি ঠিক করো আমি তোমার ঠিকানায় আসবো নাকি তুমি আমার ঠিকানাতে আসবে, সিদ্ধান্ত তোমার। তবে আর লুকোচুরি নয়, তোমার লোকেশন আমি আরও 2 দিন আগেই ট্র্যাক করে ফেলেছি। এবার তুমি জানো কি করবে, সিদ্ধান্ত তোর, কাজ আমার। নিলয়ের মেসেজ পড়ে অ্যানাকোন্ডার হাত পা কাঁপছে। সে বুঝতে পারে না তার এমন সিক্রেট কিভাবে ফাঁস হলো। নিলয়কে সে এবার সরাসরি মেরে ফেলবে, তাই ওর লোকদের সবাইকে ডেকেছে একটা বিল্ডিংয়ে। অ্যানাকোন্ডা মেসেজ দেয়, নিলয় হাসতে থাকে। অ্যানাকোন্ডা আগেই যে সেখানে গিয়েছে, নিলয় সেটা জানে। নিলয় রেডি হয়। বহু বছর পর সে হ্যাকার শ্যুট পরে নিল। পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে। এই মিশনে আর্মি ফোর্স নেবে না সে, নিলয়ের পার্সোনাল মিশন। নিলয় ঘুরে তাকাতেই দেখে ফাহি এসে দাঁড়িয়েছে। নিলয় ফাহিকে দেখে বলে, তুমি এই রুমে? কোথায় যাচ্ছ এত রাতে? এক শিকারীকে ধরতে। সে নিজেকে বড় শিকারী মনে করে, কিন্তু সে রাস্তার একটা কুকুর ছাড়া কিছুই না। কি বলছো এসব? তোমাকে মাঝে মাঝে অনেক ভয় করে। তোমাকে নিয়ে হুমকির চিঠি দেখলে গা শিউরে ওঠে। কি হবে তোমার? তোমার সাথে বিয়ে হবে দ্রুত, অপেক্ষা করিও। কিন্তু যাচ্ছ কোথায়? ওটা জাহান্নাম ছাড়া কিছুই না, বাই। নিলয় রুম থেকে বের হয়। সিয়াম আর মাসুম সব রেডি করে নিয়েছে। নিলয় একটা বাইকে করে সোজা চলে আসে সেই বিল্ডিংয়ে। নিলয়ের মুখে মাস্ক। নিলয় বাইক রেখে হেঁটে হেঁটে 6 তলাতে আসলো। চারপাশে কালো পোশাক পরা গার্ড দাঁড়িয়ে আছে। নিলয় আসতে কয়েকজন এসে নিলয়কে চেক করে। নিলয়ের চোখ দুটো দেখা যাচ্ছে। নিলয়ের থেকে কয়েকটা পিস্তল পায় ওরা। নিলয়কে একটা চেয়ারে বসতে বলে। অ্যানাকোন্ডা আসলো। নিলয়ের দিকে তাকিয়ে সে অবাক হয়, কারণ তার গায়ে যে পোশাক, সেই পোশাকের উপরে লেখা দ্য ডার্ক হারকিউলিস। অ্যানাকোন্ডা ভয় পায়, কারণ নিলয়কে যতটুকু না চেনে সে তার থেকে বেশি চেনে হারকিউলিসকে। কারণ ডার্ক ওয়েবে হারকিউলিস একটি আতঙ্কের নাম, তার মানে নিলয় হারকিউলিস। অ্যানাকোন্ডা চেয়ারে বসলো। নিলয়ও বসলো। অ্যানাকোন্ডা বলে, এখন বুঝতে পেরেছি তুই আমাকে কিভাবে ট্র্যাক করেছিস, কারণ তুই নিজেই হ্যাকার। অনেকগুলো প্রশ্ন তোর ভেতরে, তাই না? মুখে মাস্ক। কি দরকার মাস্ক পরার? হা হা হা, মশা যখন মরতে চায় তখন সে রক্ত খেতে বসে আর উঠতে পারে না। সে চায় তাকে মারি। তোকে এখানে ডেকেছি মারতে, কারণ তুই আমার বাবাকে মেরেছিলি। এজন্য আমিও তোর বাবাকে, তোর পরিবারকে মেরেছি। শত্রুতা শেষ হওয়ার দরকার ছিল। তোর মুখে মাস্ক কেন? আমি তো জানি তুই কে। মাস্ক খোলা যাবে না। দেখ, তোর বাবা নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছিল। সে ছিল একজন ড্রাগস ডিলার। ওর টাকা হাতিয়ে নিয়েছিল প্রায় 100 কোটি। কিন্তু সেটা তুই জানিস কিভাবে? আমি তো জেনেছিলাম। নিলয়ও হ্যাকার করেছে এসব। গাধা, সেই হ্যাকারটা তো আমি নিজেই। অ্যানাকোন্ডার কথা শুনে নিলয় জোরে হেসে দেয়। ওর হাসির শব্দ শুনে অ্যানাকোন্ডা অবাক হলো। নিলয় হাসতে হাসতে বলে, তোর বাবা আর্মির মেজর। যখন আমরা প্রথমবার বর্ডার থেকে ড্রাগ আটকেছিলাম, সেদিন উনি হুট করে আমাদের সবার প্রমোশন দেয়। ঘটনা কি? তারপর উনি আমাদেরকে আকাশের বাবার কাছে মিশনে পাঠায়, কারণ সে চেয়েছিল মেরে ফেলতে, আমাদের পারেনি। আমরা জিতে এসেছিলাম। তোর বাবা আমাদের সবাইকে ক্রসফায়ার করে মারতে চেয়েছিল, পারিনি সেখানেও। তারপর আর কি, তোর বাবাকে মারতে বাধ্য হই। তারপর আমি হয়ে যাই আর্মির মেজর। কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না, বয়েস। অ্যানাকোন্ডা কথাটা বলার সাথে সাথে নিলয়কে এসে 3 জন মারতে থাকে। নিলয় জুতার ভিতর থেকে চাকু বের করে 3 জনকে মারতে থাকে। অ্যানাকোন্ডার কাছে আসতে যায়। ঠিক তখনই অ্যানাকোন্ডার একটা সুইচ চাপ দেয়। তখনই নিলয়ের চেয়ারে থাকা বোমটা ব্লাস্ট হয়। নিলয় ছিটকে গিয়ে দূরে পড়ল। অ্যানাকোন্ডা দৌড়ে যায়। নিলয়ের দিকে তাকিয়ে বলে, শালা আমার বাবাকে মেরেছিলি ব্ল্যাকমেইল করে। আমি জানি না ভেবেছিস গল্প কত বানাবি। আমি জানি আমার বাবার পার্সোনাল বিষয় হ্যাক করে তাকে ব্ল্যাকমেইল করে চাকরি নিয়েছিলি। যা আমার বাবাকে গিয়ে বলবি আমি প্রতিশোধ নিয়েছি। অ্যানাকোন্ডা উঠে দাঁড়ায়। কোমর থেকে পিস্তল বের করে পিস্তলে যতগুলো গুলি ছিল নিলয়ের বুকে সব কয়টা শ্যুট করে। নিলয় কয়েক সেকেন্ডের ভিতরে মারা যায়।
অ্যানাকোন্ডা চেয়ারে এসে বসলো। সিগারেট জ্বালাতেই দেখতে পায় অনেকগুলো ধোঁয়ার বোম এসে ওর সামনে পড়ে। অ্যানাকোন্ডা ভয় পায়, ভয়ে চিৎকার করতে যাবে, কিন্তু সে কিছু টের পায় না। 2 মিনিটের ভিতরে ধোঁয়াগুলো সব সরে যেতেই দেখতে পায় একটা চেয়ারে নিলয় বসে আছে। ওর লোকগুলো মরে পড়ে আছে। অ্যানাকোন্ডা ভয়ে উঠে দাঁড়ায়। তখনই টিকটিক করে শব্দ হয়। সে আবার বসে চেয়ারে। অ্যানাকোন্ডা বলে, নিলয়, তুই বেঁচে আছিস, তোকে তো আমি মেরে ফেললাম। নিলয় হাসতে হাসতে মুখের উপর থেকে মাস্ক খুলল। তারপর ইশারা করে সিয়ামকে আগে নিলয়ের উপর থেকে মাস্ক সরাতে। নিলয়ের কথা মতো মাস্ক সরায় সিয়াম। অ্যানাকোন্ডা দেখতে পায় এটা তারই অ্যাসিস্ট্যান্ট। নিলয় হাসতে হাসতে বলে, কি খবর মিহান? ভেবেছিস তোকে চিনতে পারবো না? তোকে তো অনেক আগেই চিনতে পেরেছিলাম। তোর বাবা অপকর্ম করেছিল, তাকে বলেছিলাম আমার একটা চাকরির প্রয়োজন। ও তার আগে বলি, তোর বাবা মেজর সিরাজ ছিল আর্মির প্রধান জেনারেল, কিন্তু সে হ্যাকার খুঁজছিল। তিনি বিডির বড় ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেবার জন্য এমন প্ল্যান করেছিল। আমাদের নিজেদের সেভের জন্য যখন একটা চাকরির দরকার পড়ে তখন তার কাছে বলেছিলাম একটা চাকরি দিতে। তোর বাবা আমাদেরকে চিনতেই পারে না, বলে এসবের প্রয়োজন নেই। পরে আর কি, তিনি বিশ্বাসঘাতকতা করলো। আমরাও তার সাথে সেম গেমটাই খেললাম। এরপর তাকে মেরে ফেলতে বাধ্য হই, কারণ সে আমাদের সব কিছু সবাইকে জানাতে চেয়েছিল। তাকে বলেছিলাম কোনো ক্ষতি আমরা করব না, কিন্তু তার বাবা শোনেনি। আন্ডারওয়ার্ল্ডে আমাদের মারার জন্য তিনি টাকা লাগিয়েছিল, কিন্তু যাদেরকে টাকা দিয়েছিল তাদের সব কিছু হ্যাক করে তোর বাবাকে মারি। কিন্তু তুই সব জানলি কিভাবে? তোর কথা তো কখনো জানিনি। ওনার কোনো ছেলে আছে সেটা জানতে পারিনি কখনো, আর তুই যে ওনার ছেলে কখনো তা বুঝতে পারিনি। মিহান হাসে নিলয়ের কথা শুনে, কারণ মিহান ছিল নিলয়ের অ্যাসিস্ট্যান্ট মেজর। মিহান হলো জেনারেল সিরাজের ছেলে। সিরাজ যখন মারা যাবে তার আগে সব কিছু ভিডিও করে রাখে তার রুমে। এরপর সেই ভিডিও মিহান খুঁজে পায়। তারপর নিলয়কে মারার প্ল্যান করে। হারুনের লোকদের টাকা দিয়ে নিলয়ের বাড়িতে বোম সেট করে মিহান বলে, আমি হলাম হ্যাকার, এখন আর্মি জেনারেল মেজর। ভুল জায়গাতে হাত দিয়েছিলি, যা উপরে তোর বাবাকে বলে দিবি নিলয় পাঠিয়েছে। তারপর নিলয় গুলি করে মিহানকে। নিলয়ের মিশন শেষ। নিলয় সেখান থেকে চলে আসে। তারপর 10 পর্যন্ত গুনতেই বিল্ডিংয়ে বোম ব্লাস্ট হয়। নিলয় সাংবাদিকদের সম্মেলনে আসলো। তারপর বোম ব্লাস্টকারী কথা বলতে শুরু করলো। নিলয় বলে, সে ছিল একজন ভিনদেশী। কালকে তার সাথে আমার টিমের গোলাগুলি হয়। সে নিজের বোমে নিজেই ব্লাস্ট হয়ে মরে গেছে। নিলয় ফাহির কাছে আসলো। নিলয় বলে, এবার আর কোনো ভয় নেই, তোমাকে বিয়ে করতে পারবো। চলো তাহলে বিয়ে করি। ফাহির কথা শুনে নিলয় মুচকে হাসলো। দুজনে গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। পিছনে কতগুলো সিকিউরিটি গাড়ি। গ্রামেই নিলয় আর ফাহির বিয়ে হবে।